ইউজুয়াল আমি যেটা সবাইকে অনুরোধ করব যে আমার ক্লাসটা বা আলোচনাটা যখন সালাম আলাইকুম সালাম আলাইকুম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু এভরিবডি দোজ হু আর উইথ মি অ্যাট দিস মোমেন্ট। আই এম সরি, কিছুটা ডিলে হয়েছে টেকনিক্যাল কারণে। আপনাদের সাথে আমার লিখিত আজকে প্রথম সেশন শুরু হচ্ছে। এর আগে আমরা ভাইবা করেছি, প্রিলিমিনারিও করেছি, আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। আপনাদের যদি আমাদের সাথে থাকাটা বা আমাদের আলোচনাটা উপকারে আসে সেটার জন্য নিঃসন্দেহে আমারও ভালো লাগবে, আপনাদের যদি উপকার হয় আপনাদের জন্য সেটা ভালো লাগারই বিষয়। আজকের বিশেষ দিনটাকে আমি স্মরণ করছি এই কারণে যে আজকে ক্লাসটা প্রথম মার্চ ফরওয়ার্ডের নিজস্ব স্টুডিওতে শুরু হচ্ছে, এবং সেখান থেকে আমি ভাগ্যবান যে আমার বন্ধু দাউদ অথবা আমার সহকর্মী ওবায়দুল্লাহ চৌধুরী সাহেব, ওনারা আমাকে প্রথম ক্লাসে এখানে নিয়ে এসেছেন। আমি ভাগ্যবান মনে করছি, আমি শুরু করছি সেভাবেই। আমার বাসা থেকে যেটা শুরু করলে সমস্যাটা হতো, শব্দের কিছু সমস্যা, কখনো কখনো নেটের সমস্যা, ভিডিও সমস্যা, এগুলো কখনো কখনো হয়েছে, আপনাদের জন্য কষ্টকর হয়েছে। আশা করছি যে এখন আর আমার সহকর্মীরা সবাই আমার সাথেই আছেন, এই সমস্যাগুলো আর হবে না ইনশাআল্লাহ। আমাদের আজকের যে বিষয়, লিখিত পরীক্ষার যে প্রথম অংশটা থাকে, আমাদের 40 নম্বরের যে শর্ট কোশ্চেন থাকে সেই অংশগুলো, এবং প্রথম ক্লাসে আমাদের পিএসসির যে সিলেবাস সেই অনুযায়ী আমরা শুরু করছি। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক অথবা নয়া বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড নিউ ওয়ার্ল্ড অর্ডার। এখান থেকে যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা থাকে আমরা সেগুলো আলাপ করব। আপনারা যদি আমার সাথে আগে থেকে থাকেন কখনো, তাহলে জানেন যে যখন আমি ক্লাস করি তখন আমি অনলাইনে ওগুলো দেখার মতো সুযোগ হয় না, কারণ আমি যদি ক্লাসের দিকে মনোযোগ না দিয়ে পর্দার দিকে দেখতে থাকি, আপনাদের প্রশ্নের দিকে দেখতে থাকি, তাহলে খেই হারিয়ে ফেলা এবং বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করাটাও সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং আমার ক্লাসটা শেষ হোক বা আমার আলোচনাটা শেষ হলে আপনাদের কাছ থেকে আমি প্রশ্নও নিব, জবাবও দিব ইনশাআল্লাহ, সবসময় যেরকম করে এসেছি। আপনারা নোট নেবেন আমি জানি, তারপরেও আমি যেগুলো আলাপ করছি এগুলোর ব্যাপারে পরিষ্কার নোট তৈরি করা হয়েছে, যেটা আমি কর্তৃপক্ষকে দিয়ে যাব লিখিত পরীক্ষার জন্য। এটা খুবই জরুরি। সো সবসময় আমি দিয়েছি, এখনও দিয়ে যাব। সো আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটার যে ফুল নোটটা আপনারা পেয়ে যাবেন এর উপরে, সুতরাং সমস্যার কিছু নাই আমি মনে করছি। আমরা মূল টপিকে চলে যাই। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, এটা একটা অংশ। নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নয়া বিশ্ব ব্যবস্থা, নতুন বিশ্ব ব্যবস্থা, সাথে সমসাময়িক বিশ্ব ব্যবস্থাও যদি আমরা বলি, এটা আলাদা একটা টপিক হবে। আমাদের সময়ের ভিতরে আমরা চেষ্টা করব এটাকে যতদূর কভার করা যায়। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি থেকে সাধারণত যে ধরনের প্রশ্ন হয়ে থাকে, মিনওয়াইল আমি একটু আমার সহকর্মীকে অনুরোধ করছি যে ভাই, ওরা যদি প্রশ্ন করেই আপনি জাস্ট একটু নোট নিয়ে আমাকে শেষের দিকে দিয়ে দিন, আমার ক্লাস সেশন শেষ হলে আমি ওদের প্রশ্নের জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ, যেহেতু আমি তো রাখছি না এখানে। কেমন? আমার সুবিধা হয়েছে, আপনি আমাকে সাহায্য করছেন, ধন্যবাদ আপনাকে। এখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি থেকে যে প্রশ্ন সাধারণত হয়ে থাকে বা হতে পারে, প্রশ্নগুলো এরকম: আন্তর্জাতিক সম্পর্ক কি, অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে আপনি কি বুঝেন? একইভাবে আন্তর্জাতিক রাজনীতি কি, আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বুঝেন? দুটাকেই যদি সংজ্ঞায়িত করার বিষয় আসে, 2 থেকে 4 নম্বরের একটা প্রশ্ন হওয়া সম্ভব। আরেকটা হওয়া সম্ভব যে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি এর ভিতরে পার্থক্য কি আছে। সেখানে আপনি 4, 5টা 6টা পার্থক্য যদি দিয়ে দেন তো 4 নম্বরের জন্য যথেষ্ট। তো সেটাও আমরা আলোচনা করব। আরেকটা হলো স্কোপ, কি বিষয় থাকে এই আন্তর্জাতিক রাজনীতির ভিতরে বা আন্তর্জাতিক সম্পর্কের স্কোপ কি, হোয়াট ইজ দ্য স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, কি কি বিষয় তার ভিতরে আলোচনা করা হয় বা এগুলাও আমরা দেখব। এই 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 কয়টা বিষয় আমি লিখে ফেলি যে এই বিষয়গুলো এখানে থাকছে। সরি,
এটার ডেফিনেশন বা কি সেগুলো আমরা বলে থাকি। হ্যাঁ, ঠিক আছে। আমরা বুঝতে পারছি যে এটা আন্তর্জাতিক সম্পর্ক, সুতরাং বিষয়টা ঘরের বাইরেই সেটা পরিষ্কার। কি জিনিস এটা আমরা একটু ব্যাখ্যা দিয়ে আসি, এটা সংজ্ঞা বা ব্যাখ্যা বা একটু প্রেক্ষাপট যদি দেই আমাদের জন্য আরো সহজ হতে পারে বা সুন্দর হতে পারে বিষয়টা। সেটা হলো যে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস আসলে এটা অনেক অনেক বছরের পুরনো, হাজার হাজার বছরের পুরনো। এটা খুব নতুন কোনো বিষয় না। যদি আমরা নতুন সময়ের ভিতরে আসতে চাই, ইভেন ইতিহাস থেকে যেটা দেখা যায় যে আমাদের 3500 BCE খ্রিস্টপূর্ব সময় আমরা যেটা বলি, এই সময় থেকেও আমরা আন্তর্জাতিক সম্পর্কের ধারণাটা দেখি বিভিন্ন অবস্থাতে। তখন যেগুলো প্রশাসন যেভাবেই ছিল, রাজ্য ব্যবস্থা হোক বা এক কেন্দ্রিক ব্যবস্থা হোক, পারিবারিক যে কোনো ব্যবস্থা তখন ছিল সামাজিকভাবে, সেখানেও একজন আর একজনের সাথে সম্পর্কিত ছিল। আমাদের উপমহাদেশে আমরা দেখি যে সেই চাণক্যের সময় বা কৌটিল্য, উনি যখন ডিপ্লোম্যাটিক ফাংশনগুলোকে পারফর্ম করতেন তখন কৌটিল্য নাম ধারণ করতেন। সেই সময়কার অবস্থা থেকে, সেই সময় থেকেও আমরা দেখতে পাই যে রাজনীতি বা এই বিষয়গুলো তখনও ছিল। সরি, এই যে 3500 BCE বললাম আমরা, এই সময়টাতে দেখা যায় যে ইউরোপের একদম উত্তরাঞ্চল, যেটা সুমেরু অঞ্চল যেটাকে বলি, সেই জায়গার দেশগুলোতে এগুলোর চর্চা তখনও দেখা গেছে। দেশ বা অঞ্চল বা যেভাবে তাদের রাজনৈতিক কনস্ট্রাকশনগুলো ছিল, দেশের পারসেপশন বা যে পারসেপশন এই সমাজের পারসেপশন ছিল, সেই সময়গুলোতে এখানে দেখতে পাওয়া যায়। একই সাথে যদি আমরা দেখি যে স্বাধীন রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এটা যদি আমরা লিখিতভাবে বা খুব স্ট্রাকচার্ড ওয়েতে দেখি, তাহলে সেটা শুরু হচ্ছে আমাদের 1648 সাল থেকে, একদম নতুন সময় যদি আমরা বলি। এই সময়টা কেন বললাম আমরা? এই সময় ওয়েস্টফেলিয়া চুক্তি বলা হয়, যেটা জার্মানির একটা অংশ ইউরোপের ভিতরে হয়েছিল। আমরা জানি যে বিশ্বের সব পৃথিবীতে যত বেশি যুদ্ধবিগ্রহ সেগুলোও ইউরোপে হয়েছে, সভ্যতা তারাও শুরু করেছে। তো এটা ওয়েস্টফেলিয়া বলে জায়গাটা, ওয়েস্টফেলিয়া। এই জায়গাটাতে প্রথমত বিষয়টা ছিল ধর্মকে নিয়ে। ধর্ম, সমাজ এবং রাজনীতি তিনটা জিনিস গুলিয়ে ফেলা হয়েছিল। সময়ের সাথে এটা হতেই থাকে। সমাজ ব্যবস্থা যেটা বা রাষ্ট্রীয় ব্যবস্থাটা তখন এক ধরনের পোপ কেন্দ্রিক বা চার্চ কেন্দ্রিক ছিল। চার্চ থেকে যে ডিসিশন দেয়া হতো সেটা সেই দেশের রাজা হোক বা সম্রাট হোক, রাজা হোক, ওনারা মেনে নিতেন এবং অ্যাকর্ডিংলি সেখানকার মানুষও মেনে নিত। এই ব্যবস্থাটা ধীরে ধীরে মানুষের ভিতরে বিভিন্ন মতবাদের সৃষ্টি হতে থাকে, ধারণার সৃষ্টি হতে থাকে, পরিবর্তন হতে থাকে। মানুষের ভিতরে বিভিন্ন সেক্ট, আমরা যেমন সব ধর্মেই সেক্ট আছে, তখন যেহেতু খ্রিস্টান ধর্মের জয় জয়কার ছিল বিশেষ করে ইউরোপে, যেটার জন্য আমরা আজকের ইসরায়েলের একটা অংশকে আমরা দায়ী করি, ইসরায়েলকে রোমান সম্রাটরাই ওখানে দখল করেছিল। এনিওয়ে, এই খ্রিস্ট জগতের ভিতরেও বিভিন্ন রকমের, আমরা যাদেরকে মুসলমানরা ফিরকা বলি, বিভিন্ন সেকশন বলি, সেক্ট বলি, বিভিন্ন উপদল বলি বিশ্বাসের ক্ষেত্রে, সেরকম তাদের ভিতরে অনেক উপদল ছিল। এবং একইভাবে আমরা আজকে শিয়া সুন্নি অথবা সুন্নিদের ভিতরে আহলে হাদিস অমুক তমুক, এগুলো নিয়ে আমরা কোথাও কোথাও মারামারির দুঃসংবাদও শুনে থাকি, চিল্লাচিল্লি, এ ওর বিরুদ্ধে সে তার বিরুদ্ধে, এখন আমরা বলতে শুনছি। এরকম বিষয়টা তখনও ছিল এবং এটা নিয়ে প্রায় দীর্ঘ 30 বছর ইউরোপের বিভিন্ন দেশে রোম কেন্দ্রিক, দ্যাট মিনস এখন যেটা ভ্যাটিকান চার্চ, যেটা সেন্ট ব্যাসিলিয়াস যে চার্চ আছে, সেটার যারা পুরোহিত ছিলেন তারাই সব কিছু করতেন। তাদের অবস্থাটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। একটা গ্রুপ, যেমন আমরা প্রোটেস্ট্যান্ট যাদেরকে বলি, যারা চার্চ ভিত্তিক, তারা ক্যাথলিক বলছি আমরা তাদেরকে। আর এই অংশটা বললো যে না, চার্চের শাসন পুরোপুরি, চার্চের ওনারা যেটা বলবেন সেটা অন্ধের মতো মেনে নিতে হবে, এটার ব্যাখ্যার বাইরে ওনারা চলে গেলেন। এরকম অনেক ঝামেলা শুরু হলো। ইনফ্যাক্ট এই 1618 সাল থেকে নিজেদের ভিতরে ইউরোপের বিভিন্ন দেশ, একদম বিভিন্ন দেশ এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং 30 বছর ধরে
খুব মারাত্মক রকমের যুদ্ধ বিগ্রহ ওখানে চলতে থাকে একটার পর এক, এবং বলা হয় যে অসংখ্য লোক ওই সময় মারা যায়। এই 30 বছরে প্রচুর লোক মারা যায়, প্রায় 8 মিলিয়নের খবর আমরা শুনতে পাই যে এই সময় মারা যায়। ফাইনালি এসে এই পোপ বা এই ধর্মগুরুরা ওয়েস্টফেলিয়া জায়গাতে বসেন দুই ধরনের মানুষের সাথে। একটা হলো যারা ক্যাথলিক, আর একটা হলো যারা প্রোটেস্ট্যান্ট, বলছি যে না আমরা চার্চের নেতৃত্ব কর্তৃত্ব মানছি না, আমরা মানে চার্চ থেকে যেটা ভার্ডিক্ট দিবে সেটাই যে ভগবানের ভার্ডিক্ট, এটাকে আমরা মানছি না। ওনারা বসলেন এবং বসে দুইটা চুক্তি করলেন চার্চের সাথে, যারা প্রোটেস্ট্যান্ট তাদের একটা এবং এদের একটা, দুই জায়গায় বসে, যেহেতু এদের ভিতরে গন্ড ছিল, এ বললো আমি ওর এলাকাতে যাব না, ও বললো আমি এর এলাকাতে আসবো না। অ্যাকর্ডিংলি দুই জায়গায় বসে তাদের ভিতরে দুইটা চুক্তি সই হলো, এবং এইখানে ভাগাভাগি চার্চ ভাগ করে দিয়ে দিল যে ঠিক আছে তোমার রাষ্ট্রের জায়গা এতটুকুন। এখান থেকে মডার্ন রাষ্ট্রের সীমানার বিষয়টা বা সার্বভৌমত্বের বিষয়টা বা স্বাধীন রাষ্ট্রের বিষয়টা এখান থেকে চলে আসে। ওনারা ভাগাভাগি করে দিলেন রাষ্ট্রকে এবং বলে দিলেন যে ঠিক আছে তোমার এই অঞ্চলে যারা আছে ওরা তোমার কথাই শুনবে, যারা ফলোয়ার আছে তোমার রাজ্যের তারা তোমার কথা শুনে চলবে, আর যারা এইগুলার এক একজনের যে মতবাদ ছিল যে আমি এই মতবাদ, আমি এই মতবাদ, আমি এই উপমতবাদে বিশ্বাসী, তারা এগুলোকে ভাগাভাগি করে রাষ্ট্রের একটা ধারণা এখান থেকে দিয়ে দেন। তার মানে আমরা যদি বলি মডার্ন রাষ্ট্রের ধারণা বা স্বাধীন রাষ্ট্রের ধারণা, সেটা 1648 থেকে আমরা বলতে পারি ওয়েস্টফেলিয়ার যে দুইটা অ্যাগ্রিমেন্ট ছিল, পিস অ্যাগ্রিমেন্ট বলা হয়, সেখান থেকে। আর যদি আমরা বলি যে ইতিহাসের শুরু, তাহলে মোটামুটি আমরা পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছেন দুইজন 3500 BC খ্রিস্টপূর্ব 3500 বছর থেকে আমরা এটার ইতিহাস পেয়ে থাকি সাধারণত। এখন ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, যেহেতু এটা রাষ্ট্র নিয়ে, রাষ্ট্র বা দেশ বা সমাজ ভিন্ন, এদের ভিতরে যে সম্পর্ক সেটা এখন যে অবস্থাটা তাকে দেখবেন যে মোটামুটি আমরা এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে সবার সাথে সবার জানাশোনা চেনাবেলা, এখন কি হচ্ছে 2 সেকেন্ডের ভিতরে আমরা সবকিছু জেনে যাচ্ছি। আমেরিকাতে কে গন্ডগোল করছে, 4 জন লোক মারা গেছে, জর্জিয়াতে রান অফ ইলেকশনে যে আবার জো বাইডেনের দলে 2টা পদ পেয়ে গেছে, এটা জানতে আমাদের সময় লাগছে না। ইভেন কয় ভোট পেয়েছে, কতক্ষণে পেয়েছে, লাইভ আমরা পেয়ে যাচ্ছি। তো এই বিশ্বে একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, একজন আরেকজনের সাথে একদম জড়িত, সেখানে কোনো ফাঁকের সুযোগ খুব বেশি একটা নেই। তো এই যে নির্ভরশীলতা, একের সাথে আরেকজনের জড়িয়ে থাকার বিষয়টা, এই অবস্থায় আমরা একা চলতে পারি না। এজন্য বিশেষজ্ঞরা বলছে যে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা, এটার ধারণা ব্যাপক। আন্তর্জাতিক রাজনীতিবিদ পামারের কথা এখানে চলে আসে, বেশ কয়েকজন মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট রয়েছেন, তার বিখ্যাত ব্যক্তি, বারবার এনাদের নাম আমাদের এখানে চলে আসবে। তার একজন হলেন পামার আছে, হল্টি আছে, এজি হল্ট, কয়েকজন আছে, আমরা সাথে সাথে নামগুলোকে নিয়ে আসবো। উনি বললেন যে আন্তর্জাতিক আলোচনার মধ্যে রাজনৈতিক এবং অরাজনৈতিক দুইটা বিষয়ই যুক্ত আছে। শুধু যে রাজনীতি থাকবে তা না, আর রাজনীতির বাইরের অংশ থাকবে, রাজনীতি থাকতে পারবে না তা না। এর ভিতরে দুটো অংশকেই উনি নিয়ে আসলেন যে থাকতে পারবে। এবং এই আন্তর্জাতিক সম্পর্কটা সাধারণত বিশ্ব সমাজের জনগণ ও গোষ্ঠীর মধ্যে যত সম্পর্ক, এই সম্পর্ক নিয়েই আলোচনা করে। এর ভিতরে অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, মানবিক সম্পর্ক এবং এগুলোর বিভিন্ন দিক এগুলো চলে আসে। আবার আন্তর্জাতিক সম্পর্কের এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের এমন শাখা যেখানে বিশ্বের ঘটনাবলীগুলো, যা যা ঘটছে এখন বিশ্বে, পুরা পৃথিবীতে যখন যখন সমসাময়িক সময়, কন্টেম্পোরারি সময়গুলোতে যখন যেটা ঘটেছে ঘটনাবলী, এবং রাষ্ট্রগুলির মধ্যের যে গ্লোবাল ইস্যুগুলো, গ্লোবাল বিষয়গুলো, একটা হলো যে বিশ্বের ঘটনাবলী, আর একটা হলো যে রাষ্ট্রগুলোর মধ্যে যে গ্লোবাল ইস্যুগুলো, এই ইস্যুগুলো আন্তর্জাতিক ব্যবস্থার আলোকে আলোচনা করা হয়। আন্তর্জাতিক ব্যবস্থা, আমার ডোমেস্টিক ব্যবস্থা না, কারণ আমার যে সমাজ, আমার ডোমেস্টিক অবস্থা একরকমের, আন্তর্জাতিক ব্যবস্থাটা অন্য রকমের। সুতরাং এই বিষয়গুলো আন্তর্জাতিক ব্যবস্থার আলোকে আলোচিত হয়, এবং এর মূল বিষয় হলো রাষ্ট্র। এবং রাষ্ট্র বলতে বিভিন্ন রাষ্ট্র, আন্তঃরাষ্ট্র, একাধিক রাষ্ট্রের সাথে এর বিষয়বস্তু জড়িত, সেই রাষ্ট্রের ভূমিকা, তারপরে আপনার আন্তর্জাতিক সংস্থাগুলো, তারপরে আন্তর্জাতিক যে এনজিওগুলো, ইভেন
বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, বহুজাতিক কোম্পানি যারা বিভিন্নভাবে সারা দুনিয়াতে ব্যবসা করছে, এই সবাই হলো আন্তর্জাতিক সম্পর্কের বিষয় বিষয় বা বিষয়বস্তু। এবং আন্তর্জাতিক সম্পর্ক ইতিবাচকও হতে পারে বা নরম্যাটিভ বা আদর্শগত হতে পারে, দুইভাবেই এটাকে করা সম্ভব। যেমন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞায় অধ্যাপক পামার অথবা আপনার অধ্যাপক আমি লিখে দিই, পামার এবং পার্কিন্স, ওনারা, এই নাম দুটো আমাদের সবসময় লাগবে। পামার এবং পার্কিন্স, এনাদের নামগুলো আমাদের সবসময় লাগবে। ওনারা এটা একটা সংজ্ঞা দিয়েছেন যে, ওনাদের মতে এটা সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে বিশ্ব সম্প্রদায় যেমন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, একজনের সাথে বিভিন্ন কারণে, সময়ের সাথে, অবস্থানের সাথে বিশ্ব সম্প্রদায় পরিবর্তন হচ্ছে, বিশ্ব সম্প্রদায়ের কাজ কাম গতিবিধি এগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেহেতু এগুলো সবসময় সময়ের সাথে, অবস্থার সাথে, জায়গার সাথে পরিবর্তিত হচ্ছে, সুতরাং এই পরিবর্তিত বিশ্ব সম্প্রদায়ের মতো আন্তর্জাতিক সম্পর্কের যে অধ্যয়ন বা বিষয়গুলো, সেগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়। তার মানে আমরা যদি সংজ্ঞাতে আসি, সংক্ষেপে বলি, তাহলে বলতে পারবো যে এটা বিশ্বের, আন্তর্জাতিক সম্পর্কটা হলো বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে বিভিন্ন সম্পর্কের আলোচনা করে থাকে যে শাখায়, রাষ্ট্র, এটা পলিটিক্যাল সায়েন্সেরই একটা শাখা, আলোচনা করে থাকে এবং এর পরিধি বিশাল। এর ভিতরে আলোচনায় থাকে রাজনীতি এবং অরাজনৈতিক সমস্ত বিষয় এর আলোচনার মধ্যে জড়িয়ে থাকে। এখানে বলছে যে আন্তর্জাতিক সম্পর্কে পররাষ্ট্র নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক নীতিবোধ এবং এর নানাবিধ উপায় সবই আলোচনার ভিতরে চলে আসে। সো এটা আমরা একটু প্রথমে আপনারা যখন জবাবটা দিবেন, এটার ডেফিনেশনটা যেভাবে বললাম কাগজে পেয়ে যাবেন। খুব বেশি না, যেহেতু আপনার যদি শুধু আন্তর্জাতিক সম্পর্ক কি, তখন একটু বেশি লিখতে পারবেন 4 নাম্বার হলে। আর যদি বলে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি কি, তাহলে আপনি আর অর্ধেকে চলে আসলেন। অবস্থা বুঝে আপনাকে প্রশ্নের জবাবটা দিতে হবে। ডেফিনেশনটা দিলেন, ওখানে 1-2 জন পলিটিক্যাল সায়েন্টিস্ট বা বিজ্ঞানের ব্যাপারে যারা আছেন, উনাদের 2-একটা কমেন্ট আমি যেরকম বললাম আপনারা আরো সুন্দর করে পেয়ে যাবেন, দিয়ে দিয়ে এগুলাও ওনারা কিভাবে ডিফাইন করেছেন সেটাকেও আপনারা তুলে ধরবেন। সুতরাং এটা হাফ এ পেজের মধ্যে আশা করি হয়ে যাবে। এরপরে সামান্য যদি সময় কুলায় আপনি এর যে অংশগুলো আমি বাকিটা বললাম এটা নিয়ে আসবেন, ডিপেন্ডিং যে 4 মার্ক হলে আনবেন, 4 মার্ক না হলে আপনি যদি 2 মার্কের প্রশ্ন হয় তাহলে আর এটা আনবেন না। এরপরে আমরা আন্তর্জাতিক রাজনীতির বিষয়টা দেখি যে এটার ডেফিনেশনটা কি। রাজনীতি শব্দটাই একটা দ্বান্দ্বিক শব্দ। এখানে যেখানে রাজনীতি সেখানেই দ্বন্দ্ব, সেখানেই স্বার্থ। সুতরাং আন্তর্জাতিক রাজনীতি বিষয়টাও এর থেকে বাইরে কিছু না, এটাও স্বার্থেরই বিষয়, ক্ষমতার দ্বন্দ্বের বিষয়, ক্ষমতা অর্জন করে অপরের উপরে তার মানে প্রভাব বিস্তার করা। মানে রাজনীতির মূলই হলো ক্ষমতা অর্জন করা এবং অপরের উপরে প্রভাব বিস্তার করা। সুতরাং এই যে ক্ষমতা অর্জন করার জন্য যত ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক পরিকল্পনা পরিচালিত হয় বা এই ব্যাপারে যত নীতি গৃহীত হয়, সেগুলোকে আমরা বলি রাজনীতি। আবারও আমি বলি যে ক্ষমতা অর্জনের জন্য পরিচালিত সব ধরনের রাজনৈতিক বা অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতিগুলোকে বলে রাজনীতি। যে আমি কিভাবে আমার স্বার্থকে হাসিল করতে পারবো সেই সংক্রান্ত যেটা নীতি, আমি আমার সুবিধাজনকভাবে তৈরি করে নিব, সেটা হলো নীতি। আর এইসব বিষয় যখন আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়, কারণ রাজনীতি তো আমার ঘরের ভিতরেও আছে, 3 ছেলে থাকলে 3 ছেলের ভিতরে রাজনীতি হতে পারে, একটা পরিবার বা আপনি যদি একটু বড় পরিবার ধরেন একটা এলাকায়, সেখানেও রাজনীতি আছে, মেম্বার ইলেকশনের রাজনীতি বলি, চেয়ারম্যান রাজনীতি বলি, উপজেলা আসেন, রাজনীতির পরিসরটা বাড়তে থাকে। দেশের ভিতরে এক ধরনের রাজনীতি। এরপরে যখন আমি যে রাজনীতির সংজ্ঞা দিলাম স্বার্থের বিষয়ে যে নীতি, সেটা যখন আন্তর্জাতিক ক্ষেত্রে চলে যায় সেটাকে আমরা বলি আন্তর্জাতিক রাজনীতি, ইন্টারন্যাশনাল পলিটিক্স। প্রথমে আমরা দেখলাম ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা পজিটিভ বিষয়, সম্পর্কের বিষয়, একজন আর একজনের সাথে কিভাবে ভালো থাকতে পারে গ্লোবাল ভিলেজের মধ্যে, সেই বিষয়গুলো আসে আন্তর্জাতিক
সম্পর্কে, আর আন্তর্জাতিক রাজনীতিতে আসে আন্তর্জাতিক সমাজের রাজনীতি, যেখানে আমি আমার স্বার্থকেই বড় করে দেখতে চাই। আর আন্তর্জাতিক পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স সাধারণত খুব ওয়াইডার আসপেক্টে আলোচনা করা হয় না, যেহেতু এটা একটা ছোট আসপেক্ট, শুধুমাত্র স্বার্থের অংশটা, অন্যের ভালো অত বেশি দেখার দায়িত্ব সেখানে আমার কম। সুতরাং এর পরিধি বা সংজ্ঞায়ন যদি করি তাহলে এটা খুব কম জায়গার ভিতরে চলে আসে, খুব বড় করে এটাকে দেখা হয় না। কেবলমাত্র রাজনৈতিক অংশটুকুই এই আন্তর্জাতিক রাজনীতির আলোচনার বিষয়বস্তু। যেমন পলিটিক্যাল সায়েন্টিস্ট মার, ওনার নাম মার, উনি এক জায়গায় বলেছেন যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্স কেবল রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার পক্ষপাতী, অনলি রাজনৈতিক বিষয়, এর বাইরে আর কোনো কিছু নিয়ে সে অত বেশি ইন্টারেস্টেড না। বাট এটা ঠিক আছে, আন্তর্জাতিক রাজনীতির ভিতরে কূটনীতি আসতে পারে, বিভিন্ন রাষ্ট্র এবং রাজনৈতিক সংগঠন সম্পর্কে আলোচনার বিষয়গুলো সেখানে আসতে পারে। দু একজন রাজনীতিবিদদের এখানেও আমরা উক্তি টেনে নিয়ে আসবো, যেমন মিস্টার হল, এই নামগুলো আমি দিয়ে রাখছি, আপনারা জাস্ট মনে রাখলে পারবেন। যারা IR এর ছাত্র ছিলেন অথবা যারা আপনার পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তারা এগুলোর সাথে যথেষ্ট পরিচিত। যারা হয়তো এর সাথে সরাসরি পরিচিত না, তাদের কাছে নামগুলো, যারা হয়তো এই ধরনের শাস্ত্র পড়াশোনার হয়তো করা হয় নাই, তাদের জন্য নামগুলো নতুন। সো আমি এখানে লিখে রেখেছি এই নামগুলোকে আপনাদের সুবিধার জন্য। সো উনি যেটা বলছেন যে পলিটিক্যাল সায়েন্টিস্ট, উনি আরও একজন আছেন, যখন নামগুলো আসে তখন আমি এগুলোকে তুলে ধরার চেষ্টা করব। এটা আমরা হলের কথা বলছিলাম, ওনার কথা আমি পড়ে শুনাই যে সরকার কর্তৃক, এই যে প্রফেসর হলের বিষয়টা হলো যে উনি বলছেন সরকার কর্তৃক গৃহীত নীতি ও কর্মসূচির বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে আন্তর্জাতিক রাজনীতি বিচার বিশ্লেষণ করে। তার মানে এক্সক্লুসিভলি এখানে সরকারের নীতি শুধুমাত্র, এর বাইরে আমরা দেখেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলছিলাম NGO থাকে, আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশন থাকে, অনেকে জড়িত থাকে। আর এখানে বলছে শুধুমাত্র সরকার যে নীতি গ্রহণ করছে বা যে কর্মসূচির বাস্তবায়ন করছে সেইটা সম্পর্কিত বিষয়গুলি শুধুমাত্র আন্তর্জাতিক মানে রাজনীতির মধ্যে বা আন্তর্জাতিক রাজনীতিতে বিচার বিশ্লেষণে চলে আসে। আর একজন উনি আছেন মার্গানথাও। মর্গানথাও বলছেন যে আন্তর্জাতিক রাজনীতি হলো মূলত ক্ষমতার লড়াই, এর আলোচনার ক্ষেত্র সুস্পষ্ট, এটা ক্ষমতার লড়াই, আলোচনার ক্ষেত্রও সুস্পষ্ট, এবং এটা হলো আন্তর্জাতিক সম্পর্কের একটা ছোট্ট অংশ। আন্তর্জাতিক রাজনীতিটা আন্তর্জাতিক সম্পর্কের একটা ছোট্ট অংশ। সুতরাং আমরা এতটুকুন দিয়ে সামনের দিকে চলে যেতে চাচ্ছি যে এদের ভিতরে পার্থক্য কি আছে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি আছে। দুটার ডেফিনেশন মোটামুটি আমরা দেওয়ার চেষ্টা করলাম, যে কি সেটাও বলার একটু চেষ্টা করলাম। এখন পার্থক্য দুটো আমরা আসব। এই পার্থক্য থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, আমি বেশ কিছু পার্থক্য আপনাদেরকে বলবো, আপনারা 4-5টা পার্থক্য দিলেই যথেষ্ট আপনাদের জন্য, যেহেতু নাম্বার হলো আপনাদের 4। চারের জন্য তো 4টা ডিফারেন্স দুই দিকে দিলেই হয়ে যায়। দেখেন, এক একটা দিকে আমি আসি। প্রথম হলো যে সংজ্ঞাগত যদি পার্থক্য আমি বলি, সংজ্ঞাগত দিকে যদি বলি, আন্তর্জাতিক, এটা জাস্ট সংজ্ঞাটাকে আপনি সংক্ষেপে এখানে তুলে ধরবেন। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা হলো একটি দেশের সাথে অন্য একটি দেশের সম্পর্ক, একটি দেশের সাথে অন্য একটি দেশের সম্পর্ক নিয়ে যে আলোচনা, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক। আর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্স হলো স্রেফ ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আলোচনা। সম্পর্কটা পজিটিভ, আমার সাথে আমার ভাইয়ের ভালো সম্পর্ক, এই সেন্সে এটাকে নেওয়া হবে। আর যেখানে দ্বন্দ্বের বিষয়, স্বার্থের বিষয়, সেটা হলো নেগেটিভ। এবং এই সেন্সে আমি বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্কটা একটা পজিটিভ বিষয়, ইতিবাচক বিষয় হিসাবে সাধারণত দেখার সুযোগ বেশি। অবশ্য যদিও সেখানে কিছু নেগেটিভ বিষয় তো থাকেই, ব্রডার সেন্সে আমরা পজিটিভ বিষয় হিসাবে ধরতে পারি। এবং
ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা আন্তর্জাতিক রাজনীতি, যেহেতু ক্ষমতার দ্বন্দ্ব, তো মূলত এটা নেগেটিভ বিষয়টাকেই, স্বার্থের বিষয়টাকেই বেশি আলোচনা করা হয়ে থাকে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এর প্রসারতা এবং গভীরতার দিক। প্রসারতা কতটা প্রসারিত, বোঝাই যাচ্ছে যে গভীরতা বা আন্তর্জাতিক সম্পর্কের গভীরতা অনেক বেশি এবং আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক বা গভীরতা এটা অনেকখানি কম। যেহেতু এখানে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রের নির্ভরশীলতা, একটা রাষ্ট্রের সাথে আর একটা কতটা নির্ভর করছে তার নির্ভরশীলতা, তাদের ভিতরে যে ইন্টারাকশন, যোগাযোগ, ইন্টারাকশন, সহযোগিতা বা বিশ্বের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা, এগুলো কিভাবে আসতে পারে, কিভাবে প্রতিষ্ঠা করা যায়, তার যে খুঁটিনাটি দিক বিষয়, এগুলো আন্তর্জাতিক সম্পর্কের গভীরতা, আন্তর্জাতিক সম্পর্কের ভিতরে চলে আসে, আলোচনা করা হয়। তার মানে এটার রুট খুব গভীরে এবং ক্ষেত্র খুব বড়, গভীরতা বা প্রসারতা অনেক বেশি। আর অপরপক্ষে যদি আমরা বলি যে ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি বিশ্বের বিভিন্ন দেশের সাথে স্রেফ রাজনৈতিক সম্পর্ক বিষয় নিয়ে এটা আলোচনা করে, তার মানে এটার গভীরতাটা অনেকাংশে কম রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্কের তুলনায়। 3 নম্বরে আসেন যে আলোচনার বিষয়গুলো, বিষয়গত যে পার্থক্য সেখানে। আলোচনার যে বিষয়গত পার্থক্য রয়ে গেছে, যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক আমরা তখন বলেছিলাম যে এর আলোচনার বিষয় সব, আন্তর্জাতিক রাজনীতিও যেমন, অর্থনীতিও, সমাজনীতি, সমস্ত কিছু এর ভিতরে আলোচনায় চলে আসে। সেখানে ইভেন আপনার বিভিন্ন তথ্যমূলক আলোচনা, যেগুলো ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাগুলো, বিভিন্ন আপনার নন স্টেট, বাংলায় কি অরাষ্ট্রীয়, নন স্টেট বিষয় বা সংস্থা বা সংগঠন অথবা আইন, সম্মেলন, চুক্তি, বিশ্বের অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক বা মানবাধিকার বা মানবিক বিষয়, এ সবগুলোই আপনার আলোচনার বিষয় হয়ে যায় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র ক্ষমতার বিষয়টা আন্তর্জাতিক রাজনীতিতে আলোচিত হয়। আবার বলি, আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার বিষয় অনেক, সব কিছু মোটামুটি পলিটিক্যাল সায়েন্সে যেগুলো আলোচনা করা হয়, এর সবগুলো বিষয়ই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয় থাকে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কেবলমাত্র ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আলোচনা করা হয়। 4 নম্বরে আসি আমরা লক্ষ্যগত বিষয়, কার লক্ষ্য কোনটা। লক্ষ্যগত পার্থক্যগুলোতে আমরা দেখার চেষ্টা করি। এটা আরো খুব সহজে আপনারা ন্যারোলি বলা যেতে পারে, বা খুব সহজেই আমি বলি যে বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে, জাতিগুলোর ভিতরে কিভাবে শান্তি স্থাপন করা যায়, এটা হলো আন্তর্জাতিক সম্পর্কের লক্ষ্য। আর আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য হলো স্রেফ রাষ্ট্রের যে একাধিক রাষ্ট্রের মধ্যে যে রাজনীতি আছে, সে ধরেন আমি এই বিষয়ে ওকে ধাক্কা মেরে আমি এই পদটা নিতে চাই, এক্স একটা কি বলে জাতিসংঘের অমুক অর্গানাইজেশনে ইলেকশন হচ্ছে, ওকে আমার প্রতিদ্বন্দ্বী, তাকে বাদ দিয়ে আমি যেন জিতে যেতে পারি। এই যে রাজনীতিটা খুব একটা ন্যারো স্পেসের ভিতর দিয়ে, এটা হলো তার লক্ষ্য। আবারও বলছি যে স্বার্থ, নিজের স্বার্থটাকে আগে নিয়ে চলে আসা, এখানে অন্যের স্বার্থ, ইভেন যদি খুব অন্যভাবে বলি যে স্বার্থটা এত বেশি প্রকট হয়ে ওঠে যে অন্যের ভালো হলো না মন্দ হলো, সেটাও অনেক সময় আমরা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল পলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বিচার করা হয় কম। আমি পেলাম কিনা এটাকেই বেশিরভাগ ক্ষেত্রে বিচার করে দেখা হয়। উৎপত্তিগত দিক, উৎপত্তিগত দিক হলো যে ইন্টারন্যাশনাল রিলেশনসের যে আলোচনার বিভিন্ন বিষয়ের উপরে হতে পারে এর আলোচনা, সেখানে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বা দ্বিপাক্ষিক, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল, যে কোনো বিষয় থেকেই আসুক না কেন,
সেগুলাকে আলাপ করা, যেখান থেকেই সে উৎপত্তি হোক এই ঘটনাটা, সেখান থেকেই এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রের ভিতরে তাকে আলোচনা করা সম্ভব বা দেখা সম্ভব। কিন্তু যদি রাজনীতি সংশ্লিষ্ট হয়, শুধুমাত্র যখন রাজনীতি সংশ্লিষ্ট বিষয় হয় বা এরকম কোথাও থেকে কোনো ঘটনার উৎপত্তি হয়, সেটাকে আমরা আন্তর্জাতিক রাজনীতির ভিতরে আলোচনা করে থাকি। এটা উৎপত্তিগত দিক। যেমন প্রাতিষ্ঠানিক দিক যদি আপনি বলেন, যে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান বা সংগঠন বা সংস্থার কার্যক্রম, আমি এটাকে লিখি 6 নম্বর। প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠানগত প্রতিষ্ঠানগত দিক, যে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্র নিয়ে তো অবশ্যই আলোচনা করে, বিভিন্ন রাষ্ট্র নিয়ে। বলছে যে এটা ছাড়াও বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যত প্রতিষ্ঠান আছে, সব ধরনের প্রতিষ্ঠান বা সংগঠন বা সংস্থা এবং এদের যে গঠন কার্যপ্রণালী, এ সব কিছুই প্রাতিষ্ঠানিক আলোচনা আন্তর্জাতিক সম্পর্কের ভিতরে হয়ে থাকে। আর আন্তর্জাতিক রাজনীতি যেটা, সেখানে শুধু আন্তর্জাতিক কর্মকাণ্ডটাই আলাপ হয়, প্রতিষ্ঠানগুলোকে সেখানে আলাপ, আন্তর্জাতিক বলতে দেশসমূহ, সেখানে তার দেশের ভিতরে কোন প্রতিষ্ঠান কি আলাপ করছে সেগুলোকে নিয়ে আসা হয় না, যেহেতু এটা আমরা প্রথম বলেছি এটা নেগেটিভ সেন্সের একটা বিষয়। আর এটা আপনার আন্তর্জাতিক সম্পর্কটা পজিটিভ সেন্সের এবং গঠনমূলক একটা বিষয়। এগুলো মূল বড় বড় পার্থক্য। এগুলো ছাড়াও আরো ছোট কিছু বিষয় আছে, যেমন আপনার আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো 6টা গেল। আরো আমি ছোটখাটো 2-4টা বলি, আপনারা পেয়ে যাবেন আমার লেখাতে, সমস্যা নেই, তারপরেও আমি আলাপ করি। যেমন আন্তর্জাতিক সম্পর্কের ভিতরে আন্তর্জাতিক রাজনীতিও আলোচনা করা হয়। ও শব্দটা এখানে মূলত এমফাসিস দেওয়া। ও, আর যদি আমরা, এটা হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আর যদি আন্তর্জাতিক রাজনীতি বলি, তখন আমরা বলবো আন্তর্জাতিক রাজনীতি আলাপ করা হয়, তার মানে এক্সক্লুসিভ এটা। দ্যাট মিনস আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক রাজনীতিও, তার মানে অনেক কিছু আছে, তার সাথে আন্তর্জাতিক রাজনীতির বিষয়টাও আলাপ করা হয়ে থাকে। আর এই আন্তর্জাতিক রাজনীতি যখন আমরা বলছি, তখন বলছি যে এটাতে একমাত্র আন্তর্জাতিক রাজনীতি আলাপ করা হয়, অন্য কোনো কিছু এখানে আলাপ করা হয় না। এটা ছোট একটা উদাহরণ। আর 2 নম্বর, যদি এটা সেকেন্ড লেয়ারে আমরা যেগুলো ওই 5-6টার পরে ছোট ছোট বিষয়গুলো যেটা আমরা নিয়ে আসতে চাইলাম, যে আন্তর্জাতিক সম্পর্কটা মানুষের ভালোর জন্য বা রাষ্ট্রের বা দেশের, বিভিন্ন দেশের কল্যাণে পরিচালিত হয়। আর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা, এটা শুধুমাত্র রাষ্ট্রের নিজের স্বার্থে এটা পরিচালিত বা প্রণয়ন করা হয়। আন্তর্জাতিক, এটা 2 নম্বর। 1 নম্বর গেল আমাদের ও এবং ইর একটা বিষয়, আর এটা হলো আপনার স্বার্থগত শুধুমাত্র রাজনীতি, আর এখানে হলো আপনার মানুষের উপকারের, মানব কল্যাণের বিষয়গুলো এখানে আসলো, কল্যাণ। 3 নম্বরে যদি আমরা বলি যে এটা একটা পূর্ণাঙ্গ বিষয়, আন্তর্জাতিক রিলেশনস যেটা, ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা একটা পূর্ণাঙ্গ বিষয়, যেহেতু এর ভিতরে সব কিছু থাকছে। আর আন্তর্জাতিক পলিটিক্স যেটা, ইন্টারন্যাশনাল পলিটিক্স, সেটা আপনার এই রাজনীতিটা সম্পর্কের একটা অংশ, সম্পর্কের অংশ, ব্যাস, আর কিছুই না। এটা পূর্ণাঙ্গ, আর এটা হলো একটা আংশিক। এটা ছোট বিষয় আসলো। আরো আমরা আসতে পারি যুদ্ধ বিগ্রহ।
আন্তর্জাতিক সম্পর্ক যখন আসে তখন তাতে যুদ্ধ বিগ্রহের বিস্তারিত আলাপ আলোচনা থাকে, যে এটার কারণ কি, এটার প্রভাব কি হতে পারে, অথবা এর ফলাফল কি হতে পারে, এর থেকে পরিত্রাণের কি উপায় হতে পারে, এই সব কিছু এখানে আলাপ আলোচনা, খুব গভীরভাবে আলাপ আলোচনা করা হয়। কিন্তু যখন পলিটিক্স আসে তখন আর ওইসব না নিয়ে মূলত যে ওই অ্যাক্সিস পাওয়ারের উপরে কি করে আমি জিতে আসতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার কথা আমি বললাম, যে অক্ষ শক্তিকে কিভাবে হারানো যায়। প্রথম যেটা সেন্ট জেমস প্যালেসে যখন প্রথম মিটিংটা করা হয়েছিল, যারা বহিষ্কৃত শক্তি যেটা ছিল এবং আরো কয়েকটা দেশ মিলে, সেখানে মূলত আলোচনা ছিল যে আমরা এক হয়ে কিভাবে অক্ষ শক্তিকে হারিয়ে আসতে পারি। এটা এক ধরনের রাজনীতি। আর যখন পুরো ইউএনটা গঠিত হলো, এটাকে আমরা বলতে পারি আন্তর্জাতিক সম্পর্ক। এটা এরকম। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কটা হলো পারস্পরিক সাহায্য সহযোগিতার আলোচনা, আর আন্তর্জাতিক পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা, এটা ক্ষমতার সাথে সংশ্লিষ্ট অংশ। তো এগুলো আমরা চাইলে 8-10টা আমাদের হয়ে গেছে পার্থক্য, আপনাদের এত প্রয়োজন হবে না, যেহেতু নাম্বার 4 আপনারা প্রয়োজনীয় অংশটুকুই লিখে আসবেন আশা করি, যদি আসে প্রশ্নে। এরপরে আমাদের ক্ষেত্রসমূহ নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছি, বা স্কোপ আমি যদি বলি, পরিধি, ক্ষেত্র বা পরিধি আর কি, এটা লেখা হয়েছে স্কোপ। আন্তর্জাতিক সম্পর্ক এর পরিধি কত দূর আছে? আন্তর্জাতিক সম্পর্কটা ইনফ্যাক্ট পলিটিক্যাল সায়েন্সেরই একটা বিশেষায়িত শাখা। এই আন্তর্জাতিক সম্পর্কের উপরে আরও কিছু শাস্ত্র আছে, তাদের প্রভাব যথেষ্ট কাজ করে। যেমন আপনার অর্থশাস্ত্র, ইতিহাস, আন্তর্জাতিক আইন, দর্শন, ভূগোল, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, সাংস্কৃতিক গবেষণা, এই সব বিষয়গুলোর একটা প্রভাব আন্তর্জাতিক সম্পর্কের উপরে গিয়ে পড়ে। আবার একইভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা, আন্তর্জাতিক সম্পর্ক যে জিনিসগুলোকে আলোচনা করে, যেমন এখনকার সময় যদি বলি বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, এটা, এবং সমাজ এবং রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, এটার উপরে গ্লোবালাইজেশনের কি প্রভাব পড়ছে, সমাজের উপরে, অর্থনীতির উপরে আমরা আলোচনা করতে পারি। গ্লোবালাইজেশনটা একটা বিশাল বিষয়। তো একটা হলো বিশ্বায়ন এবং সমাজ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে, সোভারেনিটির উপরে বিশ্বায়নের কি প্রভাব পড়ছে। অথবা আপনার যে পারমাণবিক বিস্তার, নিউক্লিয়ার প্রলিফারেশন, তারপরে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, অর্থনৈতিক উন্নতি, অর্থনীতি সব কিছুর সাথেই আলটিমেটলি চলে আসে। এবং রাজনীতি আমরা যদি করি, সেটার ক্ষমতা যেমন উদ্দেশ্য, আলটিমেটলি ক্ষমতার সাথে অর্থ সেখানেও চলে আসবে। আচ্ছা, এনিওয়ে, তারপরে আপনার সন্ত্রাসবাদ, তারপরে আপনার প্ল্যান্ড ক্রাইম, যেটা পরিকল্পিত অপরাধ, সিকিউরিটি, তারপরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরিবেশ, ইকোলজি, মানে এনভায়রনমেন্ট এবং ইকোলজিক্যাল সাস্টেইনেবিলিটি, স্থায়িত্ব, পরিবেশ বা প্রতিবেশের স্থায়িত্ব, মানবাধিকার, এ সব কিছুই সাধারণত আন্তর্জাতিক সম্পর্কের ভিতরে আলোচনা করা হয়ে থাকে। তো দুইটা জিনিস আমি প্রথম বললাম, একটা হলো যে আন্তর্জাতিক সম্পর্কের উপরে প্রভাব ফেলে যে বিষয়গুলো, সেগুলো যে অর্থশাস্ত্র, ইতিহাস, আন্তর্জাতিক আইন, দর্শন, ভূগোল, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি যে বিষয়গুলো, এরা প্রভাব ফেলে আন্তর্জাতিক সম্পর্কের উপরে। আর আন্তর্জাতিক সম্পর্ক যখন বললাম যে এ নিজে কি আলোচনা করছে, যে তার বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, এবং এই গ্লোবালাইজেশনের কারণে সমাজ এবং রাষ্ট্রের কি কি কাঠামোর উপরে পরিবর্তন আসতে পারে, ভালো মন্দ কি দিকগুলো আছে, বা এর সার্বভৌমত্বের উপরে কি হুমকি আসতে পারে সেরকম, অথবা পারমাণবিক বিষয়গুলো, জাতীয়তাবাদ, অর্থনৈতিক উন্নতি, সন্ত্রাসবাদ, কূটনৈতিক সম্পর্ক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরিবেশ এবং প্রতিবেশের সাস্টেইনেবিলিটি, এসবই আইআর আলোচনা করে। এটা একটা তার ক্ষেত্রসমূহের ভিতরে আমরা নিয়ে আসতে পারি। আন্তর্জাতিক সম্পর্ক সাধারণত রাজনীতিকে প্রভাবিত করে। আমরা যেগুলো বললাম, একটা বললাম যে আন্তর্জাতিক সম্পর্ক কার দ্বারা প্রভাবিত হয়, আমরা বললাম যে কোন কোন বিষয়ে প্রভাবিত হয়, এটা একটা বিষয়।
2 নম্বরে বললাম যে আন্তর্জাতিক সম্পর্ক কি নিয়ে আলোচনা করছে, বিষয়গুলো আমরা নিয়ে আসলাম, কি নিয়ে আলোচনা করে সাধারণত, সেটাকে আমরা দেখার চেষ্টা করলাম। তারপর আমরা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি এটা সাধারণত সম্পর্কের উপরেই ভিত্তি করে, এটা সম্পর্ক ভিত্তিক হয়ে থাকে। মানে আন্তর্জাতিক সম্পর্কটা আন্তর্জাতিক রাজনীতিকে বহুলাংশে প্রভাবিত করে। কারণ আমি যদি সম্পর্ক ভালো থাকে আমার ভিতরে, স্বাভাবিক ঘরের কথাও আমরা বুঝতে পারি যে সম্পর্ক ভালো থাকলে সেখানে ওই ভালো চিন্তাগুলো করি, রাজনীতির ওই দুষ্ট বুদ্ধিগুলো আমার মাথায় তখন আমি আনি না। কিন্তু আমার সাথে যখন সম্পর্ক কারো খারাপ থাকে তখন আমার ভিতরে ভিন্ন চিন্তা আসতেই পারে। এই জন্য বলছি পলিটিক্সকে প্রভাবিত করে সম্পর্ক, এটার ভিতরে সব কিছুই চলে আসতে পারে। ইভেন সহযোগিতার বিষয়, পারস্পরিক বোঝাপড়া, মতাদর্শ সব কিছু এর ভিতরে চলে আসে। আন্তর্জাতিক সম্পর্কের যে গুরুত্বপূর্ণ স্তম্ভ, পিলার, এটা হলো আন্তর্জাতিকতাবাদ। এটা পজিটিভ সেন্সে, কিন্তু ইন্টারন্যাশনালাইজেশন হলো যে আন্তর্জাতিক বা বিশ্বের যে জাতিগুলো, সমাজ বা গোষ্ঠী, দেশগুলো আছে তাদের ভালোর চিন্তা করা, যেটা আন্তর্জাতিক সম্পর্কেরই বিষয়। এই জন্য বললাম যে আন্তর্জাতিকতার মূল, মানে আন্তর্জাতিক সম্পর্কের মূল স্তম্ভ হলো আন্তর্জাতিকতাবাদ। যে এই পৃথিবীটা একটা ভিলেজ যদি আমরা ধরি, সবাই যেন আমরা এর ভিতরে ভালো থাকতে পারি, গ্লোবালাইজেশনের ভালো দিকগুলো যেন আমাদের ভিতরে এসে পড়তে পারে, এটাকে আন্তর্জাতিকবাদ আমরা বলছি। তারপরে আপনার যেহেতু বিশ্ব সবসময় পরিবর্তনশীল, এগুলা মুসি আমি নাহলে লিখতে পারবো না, বিশ্ব যেহেতু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে সব ক্ষেত্রেই, সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের গতি, প্রকৃতি বা ধারা এগুলাও বা অবস্থান এগুলাও পরিবর্তন হতে থাকে। যেহেতু অন্য অন্য উপাদানগুলোও পরিবর্তন হয়, তো সেও পরিবর্তিত হবে। যোগফলের মতো আমি যদি 3 আর 2 যোগ করি যে ফলাফল হবে, 4 আর 6 যোগ করলে একই ফলাফল হবে না। কখন কোনটা যোগফল আসছে সেটার উপরে যোগ দেওয়া হচ্ছে কোন কোন জিনিসের, সেটার উপরে ফলাফল তৈরি হবে। এখন বিজ্ঞানের সময় সম্পর্কের ভিতরে টেকনোলজি এক ধরনের বড় বিষয় হিসাবে কাজ করে। আর আজ থেকে যদি কোল্ড ওয়ারের আগের বিষয় আপনারা চিন্তা করেন, আরো 100 বছর আগে, তখন ভিন্নভাবে স্পাইংটা ভিন্নভাবে করা হতো, বা গোয়েন্দাবৃত্তি যদি আমরা বলি সেটা ভিন্নভাবে তখন করা হতো। তো সময়ের সাথে এগুলাও পরিবর্তন হইতে থাকে। এবং আন্তর্জাতিক সম্পর্ক বলছে যে এই আন্তর্জাতিক ব্যবস্থায় প্রত্যেকটা দেশ আগে যেরকম অবস্থায় ছিল, এখনকার সময় যদি আমরা বলি, একজন আর একজনের উপরে প্রভাবিত হচ্ছে বেশি। আর তাদের যে ভার্চুয়াল ডিস্টেন্স, হয়তো জমির ডিস্টেন্স বা পথের ডিস্টেন্স যা ছিল তাই থেকে থাকবে, কিন্তু ভার্চুয়াল ডিস্টেন্সটা একজনের সাথে প্রায় জিরো বা কাছাকাছি চলে, খুব ন্যারো স্পেসের ভিতরে আমরা চলে আসছি, দূরত্ব খুব কমে গেছে। এবং উন্নয়নের জন্য হইলেও আমরা একজন আরেকজনের উপরে নির্ভরশীল থাকছি। সে ধরেন আমার যদি বিজনেস করতে হয়, আমি এক্স দেশ থেকে ইম্পোর্ট করব, ওয়াই দেশে এক্সপোর্ট করব, তার মানে নির্ভরশীলতা আমি একা চলতে পারছি না, আমাকে সবাইকে নিয়ে চলতে হচ্ছে, যেটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র বটে। যে সমস্যাটা এখানে দেখা দেয় যে বিভিন্ন গোষ্ঠী বা জাতির ভিতরে যোগাযোগের যে অভাবটা থাকে অনেক সময়, যে কোনো কারণে ভাইয়ে ভাইয়ে যদি যোগাযোগ বন্ধ হয়ে যায় তো ভাই ভাইয়ের সম্পর্কটাও খারাপ হয়ে ওঠে, ভুল বোঝাবুঝির স্কোপ বেশি থাকে। একই রকম আর যদি খুব অনেক দূরের কোনো মানুষ, তার সাথে যোগাযোগ, তার বাসায় আপনি প্রতিদিন গেলেন, ঘুরলেন, বা সে আপনার বাসায় আসলো, বেড়ালো, তখন সম্পর্কটা আরো বেশি নিবিড় হতে থাকে, ভুল বোঝাবুঝির সমস্যাগুলো কম থাকে। তো একই রকম এখানে যে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর ভিতরে যোগাযোগের অভাব, অনেক সময় স্বার্থের সংঘাত, কোনো একটা বিষয় নিয়ে যে আমি পেতে চাই, যদি স্বার্থের সংঘাত থেকে যায় সেগুলো, বা ভুল বোঝাবুঝি, এই ধরনের কারণে যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এগুলোর ভিতরে ফাটল দেখা দেয় বা সমস্যা তখন দেখা দেয়। এই 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 মূল বিষয়গুলো, যে যোগাযোগের অভাব, স্বার্থের যে সংঘাত, সেটা ভুল বোঝাবুঝি, এগুলোর কারণে সম্পর্কের ভিতরে চিড় ধরে বা সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয় এবং বর্তমান মানব সভ্যতা যেখানে পৌঁছে গেছে তাদের সংকটকে যদি দূর করে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে হয়, তাহলে এটার জন্য একটা ভালো পথ হতে পারে আন্তর্জাতিকতাবাদ। সবাই আমরা পজিটিভ সেন্সগুলোকে নিয়ে আন্তর্জাতিকতার পথে যদি আসি, আন্তর্জাতিক রাজনৈতিক যে কলুষিত অংশগুলো স্রেফ ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি স্বার্থ বলে আমার দেশের যে স্বার্থ শুধুমাত্র
সেইটাকে না দেখে সবার স্বার্থকে যদি দেখি, সম্পর্কের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে এই রাজনীতির বা খারাপ দিকগুলো আমাদেরকে টাচ করবে না, ভালো দিকগুলো আমাদের সামনে চলে আসবে এবং আমরা একজন আর একজনের সাথে পৃথিবীতে ভালোভাবে বসবাস করতে পারবো। আমি এই অংশটা আপাতত যে আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি এবং এদের পার্থক্য কি সেগুলো আমরা আলাপ করলাম। সো আশা করি এখানে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ প্রশ্ন আসলে। এরপরে যদি কোনো কিছু থাকে সেটা আপনারা প্রশ্ন করেন, আমি শেষ করি। আমি সময় দিব আপনাদেরকে, ধরেন অ্যাপ্রক্সিমেটলি 6:15টার দিকে আমি চেষ্টা করবো আপনাদেরকে সময় দিতে। তখন আপনারা 15 মিনিট আপনাদের সময় থাকলো, 6:15 থেকে 7:30 আমি আপনাদেরকে ওই সময় আলাপ করে নিব। কারণ 7:30টার ভিতরে আমাকে যে কোনো মূল্যেই বের হতে হবে। ক্লোজ করার অনুরোধ আছে কর্তৃপক্ষের তরফ থেকে, কারণ তাদের আরও প্রোগ্রামের পরে অন্য প্রোগ্রাম আছে। 8টার সময় বোধহয় আবার আমার অন্য একটা প্রোগ্রামও আছে আপনাদের সাথেই, বিশেষ করে ক্যাডার চয়েসের বিষয় নিয়ে ওবায়দুল্লাহ স্যারের সাথে উনি থাকবেন, আমরা আলোচনায় বসবো তখন। তো মাঝখানে একটা গ্যাপ দরকার আছে, সুতরাং সেই জন্য 7:30 আমরা এই সেশনটাকে আমরা শেষ করে দিতে চাই। আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, এদের পার্থক্য এবং এদের স্কোপ, এই বিষয়গুলো আমাদের আলোচনা হয়ে গেল। এখন আমরা নতুন বিশ্ব ব্যবস্থা বা সমসাময়িক বিশ্ব ব্যবস্থা, বা সমসাময়িক বিশ্ব ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে বিশ্ব ব্যবস্থা বলতে আমরা কি বুঝাই। বিশ্ব ব্যবস্থা বলতে খুব সহজ কথা, ওর ভিতরেই শব্দের জবাবটা দেওয়া আছে, যে বিশ্বকে ব্যবস্থা করার পদ্ধতি, এটা হলো বিশ্ব ব্যবস্থা। এক কথায় যদি বলি, তার মানে বিশ্বে যত ঘটনা ঘটছে, যে যে ইস্যুসগুলো চলছে, ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতিকেই আমরা বিশ্ব ব্যবস্থা বলছি। বিশ্বের যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার, এই ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করার পদ্ধতির আমি বিশ্ব ব্যবস্থা হিসেবে চিহ্নিত করছি। এটা মানে বিশেষভাবে আপনার বিশ্বব্যাপী রাজনৈতিক স্থিতিশীলতা যেটা, সেটাকে রক্ষার জন্য আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একগুচ্ছ ব্যবস্থাপনা। আমি আবারও বলি যে সারা বিশ্বে যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, রাজনৈতিকভাবে যেন টালমাটাল অবস্থায় বিশ্বে পৌঁছে না যায়, এইটার করার জন্য, স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হইতে হবে। তার মানে সমস্ত, যেমন ইউনাইটেড নেশনস আমরা বলছি যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত কিছু নিয়ম কানুন, যাতে করে এই নিয়ম কানুনের ভিতরে আমরা চলতে পারি, এই নিয়ম কানুনগুলোকেই আমরা বলছি বিশ্ব ব্যবস্থা। তো বিশ্ব ব্যবস্থার ডেফিনেশনটা আমরা এরকম করে দিতে পারি। অথবা যদি আমরা আবারও বলি, এই বিশ্ব ব্যবস্থাটা হলো আন্তর্জাতিক সম্পর্কেরই একটা বিষয়, যার অর্থ হলো এই বিশ্বের মঞ্চে যারা রাজনৈতিক অভিনেতা আছেন, বিশ্বটাকে যদি আমরা মঞ্চ বলি, সেই হিসাবে যারা এটার প্লেয়ার, অভিনেতা যারা আছে, এদের মধ্যে ক্ষমতা এবং কর্তৃত্বের বন্টন। যে আমি বড়, এটা আবারও সেই ভিন্ন সেন্সে চলে গেল। বিশ্ব ব্যবস্থাটা এক ধরনের, আমরা আসতেছি শেষে দেখতেই পাবো যে এটা ভিন্ন রকমেরই একটা বিষয়ে চলে যাবে। যদিও এটাকে বিভিন্ন নিয়ন্ত্রণকারী একটা ব্যবস্থা বলছি, যে বিশ্বের ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণকারী ব্যবস্থা। সেক্ষেত্রে বলতেছি যে যারা বিশ্ব মঞ্চের যারা অভিনেতা, তাদের ভিতরে ক্ষমতা এবং কর্তৃত্বের বন্টনই হলো বিশ্ব ব্যবস্থার আলোচ্য বিষয়, বা বিশ্ব ব্যবস্থা বলতে আমরা সেটাকে বুঝিয়ে থাকি। এর ভিতরে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়ে গেছে, আন্তর্জাতিক মানে বিশ্ব ব্যবস্থার মধ্যে কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়ে গেছে। তার একটা হলো যেমন আপনার আন্তর্জাতিক সম্পর্ক। এখানে আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ে আলোচনা করা হয়। এই আন্তর্জাতিক সম্পর্কের ভিতরে আন্তর্জাতিক আইন আছে, তারপরে আপনার জাতিসংঘের মতো অর্গানাইজেশন আছে। যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক আমরা বলছি, এটা আগেরটা না কিন্তু প্লিজ, আগে আমরা আন্তর্জাতিক সম্পর্ক ওই জন্য আলাপ করে আসছি। এখন আমরা আলাপ করছি ওটার অ্যাপ্লিকেশন, আন্তর্জাতিক সম্পর্কের অ্যাপ্লিকেশন। তার মানে বিশ্ব ব্যবস্থা, যেটা আমরা প্রথম বিশ্ব ব্যবস্থা কি সেটা বুঝলাম, এরপরে বলছি যে বিশ্ব ব্যবস্থায় কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। তার প্রথম বললাম যে আন্তর্জাতিক সম্পর্কটা বিশ্ব ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত বা বিশ্ব ব্যবস্থার অন্তর্ভুক্ত। এর ভিতরে আন্তর্জাতিক সম্পর্কের ভিতরে আমরা বললাম যে সেখানে আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনা
বা আন্তর্জাতিক আইন সম্পর্কে স্টাডি করা হয়। জাতিসংঘের মতো সংস্থাও সেখানে যারা সহযোগিতা সংস্থা বা মানুষকে বিপদ আপদ থেকে ঠেকানোর কথা, যুদ্ধবিগ্রহ হলে, যাই হোক, এ ধরনের একটা সংস্থা। তারপরে আপনার WTO, যেখানে তারা বাণিজ্য উদারীকরণ করে থাকে, বা বাণিজ্যের তদারকির বিষয়টা বা কোনো ধরনের সমস্যা হলে বিভিন্ন দেশের মধ্যে সেগুলো সমাধান তারা দিয়ে থাকে, WTO। তারপরে আপনার ইভেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখন সবচেয়ে আলোচিত কোভিড-19 কারণে যেটা আসছে, কোভিড-19, সেরকম অর্গানাইজেশন যারা বিশ্বের সমস্ত মানুষের স্বাস্থ্য নিয়ে তারা চিন্তিত এবং কাজকাম করে থাকেন। তারপরে বিশ্ব ব্যাংক, যেখানে একটা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সারা বিশ্বের জন্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এই ধরনের বিষয়গুলোকে আন্তর্জাতিক, এই ক্ষেত্রে বিশ্ব ব্যবস্থার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিয়ে আসা হয়। সেকেন্ড হলো, তার মানে বললাম আন্তর্জাতিক সম্পর্ক। 2 নম্বর হলো নতুন বিশ্ব ব্যবস্থা। এখানে চলে আসলো নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই বিশ্ব ব্যবস্থার যখন বলি, এই বিশ্ব ব্যবস্থা বলতে বোঝায় কোল্ড ওয়ার পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা। তার মানে আপনার 1991-তে যখন গ্লাসnost পেরেস্ট্রোইকা হলো গর্বাচেভের, তারপরে যখন অংশটা শুরু হলো রাজনীতির বা বিশ্বের ব্যবস্থাপনার, সেটাকে মিন করা হয়ে থাকে। এখানে মূলত গর্বাচেভ এবং বুশ সিনিয়রের গল্প দিয়েই শুরু হয়ে থাকে। 3 নম্বর হলো বৈশ্বিক সরকার, গ্লোবাল গভর্নমেন্ট। বৈশ্বিক সরকার এটা আসলে একটা সমস্ত মানবতার জন্য একটা ধারণাগত বিষয়। পুরা বৈশ্বিক সরকারের বিষয়টা, এই যে একটা রাজনৈতিক কর্তৃপক্ষ সারা পৃথিবীতে থাকবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা প্র্যাকটিক্যাল আমি বলবো না, এটা ধারণাগত একটা বিষয়, বৈশ্বিক সরকারের বিষয়টা। আপনি গ্লোবাল গভর্নমেন্ট বা গ্লোবাল গভর্নেন্সও যদি বলতে পারেন। তারপরে বিশ্ব ব্যবস্থাপনার ভিতরের ব্যবস্থাপনা, যেমন গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট, সরকারের ভিতরে সরকার আমরা বলে থাকি। একইভাবে এখানে বলছে যে বিশ্ব ব্যবস্থাপনার ভিতরের ব্যবস্থাপনা। এই বিশ্ব ব্যবস্থাপনার একটা ধারণা তো আমরা পেয়েছি, এর ভিতরে কিছু নতুন নতুন থিওরি বিভিন্ন সময় বিভিন্ন জনে দিয়েছেন। এর ভিতরে যেমন ইভেন আমরা যদি বলি ফরাসি বিপ্লবকে সামনে আনি বা রুশ বিপ্লবকে সামনে আনি, রুশ বিপ্লবে যেমন জার্মান কার্ল মার্কস অর্থনীতিবিদ, উনার যে থিওরিগুলো ছিল সেগুলো প্রচন্ড শ্রেণী সংগ্রাম, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। লেনিন যেটার খুবই পছন্দনীয় ব্যক্তি ছিলেন, নিয়ে আসছেন। যখন ফ্রেঞ্চ রেভলিউশন হলো, ফরাসি বিপ্লব হলো 16th লুইয়ের সময়, তখনও কিন্তু ওই যে জ্যাক রুশো তার তথ্য এখানে কাজ করেছে, যেখান থেকে ডেমোক্রেসির সংজ্ঞাগুলো পাওয়া যায় রুশোর বই থেকে। এরকম করে এক একজন যখন এই বিশ্ব ব্যবস্থার ভিতরে নতুন নতুন কোনো ব্যবস্থাপনা দিয়ে থাকেন, যেমন আপনার জার্মান আমেরিকান একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, গবেষকও বটে, আন্দ্রে ফ্রাঙ্ক, ওনার কিছু তথ্য দেয়া আছে, নির্ভরশীলতার তথ্য, যে আমরা কার সাথে কতটুকুন কিভাবে নির্ভর করে চলছি, যেখানে একা কেউ চলতে পারছি না, একজন আর একজনের সাথে নির্ভর হয়ে চলছি। এ ধরনের বিষয়গুলো বিশ্ব ব্যবস্থাপনার ভিতরের ব্যবস্থাপনা। তার মানে ম্যানেজমেন্ট উইদিন দ্য ম্যানেজমেন্ট, সরকার উইদিন দ্য সরকার। বিশ্ব ব্যবস্থাপনার ভিতরের ব্যবস্থাপনা। ভিতরের ব্যবস্থাপনা। তারপরে হলো আপনার আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নব্য বাস্তববাদ বা কাঠামোগত বাস্তববাদ, যেটা, এটা একটা পয়েন্ট। এটা হলো এই জিনিস, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি, লিখে দিই, তারপরে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। নিও রিয়ালিজম, নিও রিয়ালিজম মানে বাংলায় যদি আপনি বলেন তাহলে বলতে পারেন যে নব্য বাস্তববাদ, অথবা এটাকে অন্যভাবেও বলা হয় নব্য বাস্তববাদ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, অথবা স্ট্রাকচারাল রিয়ালিজম। স্ট্রাকচারাল রিয়ালিজম এইটা কি জিনিস?
আমরা সেখানে আসি। এটা তিনটা বিষয় এখানে আছে। একটা হলো আধিপত্যের স্থায়িত্ব, এই বিষয়গুলোতে তিনটা জিনিস আছে। হেজিমনি আমরা যেটাকে বলি, আধিপত্যের স্থায়িত্ব, তার মানে একক জাতি রাষ্ট্র যখন একটা রাষ্ট্র সমস্ত বিশ্বকে পরিচালিত করে, তখন আর ওটার বিরোধিতা করার কেউ থাকে না এবং রাষ্ট্র খুব ভালোভাবে চলে। আমি প্রথমেই বলছি যে এই কনসেপশনগুলো ভার্চুয়াল কনসেপশন, প্র্যাকটিক্যাল হওয়াটা খুব ডিফিকাল্ট। বাট এই বিশ্ব ব্যবস্থা বা নিয় বিশ্ব ব্যবস্থা, যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডার, এগুলো সবই ভার্চুয়াল বিষয় এবং আমরা শেষে গিয়ে দেখবো যে এটার সত্যতা কত দূর আছে বা না আছে। তো এটা হলো আধিপত্যের স্থায়িত্ব তত্ত্ব, আধিপত্যের স্থায়িত্ব তত্ত্ব, যে একটা রাষ্ট্রই সবকিছু চালাবে। স্থায়িত্ব তত্ত্ব, আধিপত্যের স্থায়িত্ব তত্ত্ব। আর একটা হলো শক্তি, এটা রাষ্ট্রের অর্থনৈতিক শক্তি বা সামরিক শক্তি, যে কোনো শক্তি হতে পারে, সামাজিক শক্তি, যে কোনো শক্তি এর ভিতরে চলে আসতে পারে। আরেকটা হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নৈরাজ্য, তার মানে বিশ্বের ব্যবস্থাপনায় একটা সমস্যা রয়ে গেছে। যদি সমস্যা না থাকতো তাহলে এত এলোমেলো অবস্থা হতো না, এক এক জায়গায় এক এক রকম হতো না। এইরকম একটা ধারণাকে বলা হয় মানে নৈরাজ্যের তত্ত্ব। এই তিনটা বিষয়কে বলা হচ্ছে এটা নিও রিয়ালিজম। এখনকার সময়ে যে রিয়ালিটি আমরা যদি বলি, নতুন রিয়ালিজম, নতুন বাংলা কি বলবেন এটাকে, নিও রিয়ালিজম মানে নব্য বাস্তববাদ, নব্য বাস্তববাদ বা অন্য শব্দ বলে স্ট্রাকচারাল রিয়ালিজম, কাঠামোগত যে বাস্তববাদ, সেটাকে বলে। এই বাস্তববাদটা কি জিনিস বলছে, যে এই বাস্তববাদ বলছে যে এখনকার সময়ে আধিপত্যের স্থায়িত্ব তথ্য এখানে কাজে লাগাতে হবে। যার একটা, তারা বলতে চাচ্ছে যে এখানে একমাত্র একটা জাতি শুধু শাসন করবে। আর শক্তি হলো যে সমস্ত শক্তি এক করে নিয়ে দেখার যে প্রবণতা, সেটা অর্থনৈতিক, সামাজিক, সামরিক সবই। আর একটা হল যে নৈরাজ্য, বলছে বিশ্ব যেহেতু এইভাবে পরিচালিত হচ্ছে না, সুতরাং এখানে পুরো বিশ্বকে চালানোর জন্য একটা উপযুক্ত কর্তৃপক্ষের অভাব রয়ে গেছে। এটা বিশ্ব ব্যবস্থার ধারণা আমরা দিলাম। এবারে আমরা আসবো নয়া বিশ্ব ব্যবস্থা। এই ধারণাটা শুধু আমাদের মূল আলোচনা নয়া বিশ্ব ব্যবস্থাতে আলোচনা করার জন্য আমাদের প্রয়োজন হবে। এই নয়া বিশ্ব ব্যবস্থাটাকে আমরা যদি বলি নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব। পুরো বিশ্বকে শাসন করার এক গোপন এককেন্দ্রিক ব্যবস্থা বলে। পুরো বিশ্বকে একটা কেন্দ্র থেকে শাসন করা হবে, বা সর্বগ্রাসী একটা বিশ্ব সরকারের উত্থানের যে হক্স আমরা বলি, ধোঁকা অথবা ষড়যন্ত্র তত্ত্ব বলা হচ্ছে এই নতুন বিশ্ব ব্যবস্থাকে। এটাও বাস্তবে কতটা, এটা কখনো বাস্তবে সম্ভব না। এটা আমার মতামত, আমরা আলোচনা করে দেখব। বাট এরকম একটা তথ্য দেয়া হয়েছে এক সময়, বিশেষ করে 1991 পরবর্তী সময়ে, যখন গ্লাসনস্ট পেস্ট্রেকার পরের যে কোল্ড ওয়ারের পরবর্তী সময়টাতে এই তথ্যগুলো দেয়া হয়েছে। এর ভিতরে বিশ্ব শান্তি, সুরক্ষা, এই সব কিছু যাতে বজায় রাখে এবং যারা পরাশক্তি, বিশেষ করে আমেরিকা এবং রাশিয়াকে বলছে এরা একত্রিত করে এই বিশ্বকে একটা সুন্দর শেপে আনবে, এরকম চিন্তাভাবনা এইখানে করা হয়েছে। দ্যাট মিনস এটা ভার্চুয়াল, এটা প্র্যাকটিক্যাল না এবং এখনো হয়নি, ভবিষ্যতে হবে বলে আমি মনে করি না। এবং এর বিভিন্ন শব্দে এটাকে দেখানো হয়, এই নতুন বিশ্ব ব্যবস্থাকে। যেমন এক বিশ্ব সরকার বলি আমরা, এক বিশ্ব সরকার বা বৈশ্বিক প্রশাসন, গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেশন, এজেন্ডা 21 এক সময় আমরা বলতাম, এজেন্ডা 21। বা এখনকার সময় যদি আমরা বলি যে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, বিশ্বায়ন তো এরকমই একটা বিষয়, এক সরকারের হাতে একজনের। এই যত শব্দগুলো আমরা বললাম, এগুলো সবই এই নতুন বিশ্ব ব্যবস্থার সিনোনিমাস শব্দগুলো। এটা একই ধরনের শব্দ, যেটাকে সিনোনিমাস মানে সমার্থক শব্দ। এগুলো খুব মজাদার কিছু ঘটনা, গল্প এখানে প্রচলিত। এই তথ্য যেটা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র তথ্য, এটা একটা মজাদার উর্বর কোনো মস্তিষ্কের গল্প বলেই আমার কাছে মনে হয়। এই বিষয়টা হলো যে ষড়যন্ত্রকারী যারা, তারা বিশ্বাস করছে যে একটা অত্যাচারী বা সমাজতান্ত্রিক এক বিশ্ব ষড়যন্ত্র, এর ভিতরে বেশিরভাগ অঞ্চলই দখল করে ফেলছে। এই ধরনের এক বিশ্ব যারা চালাতেছে, এক বিশ্ব, যে আমরা আগে যেগুলো বিশ্ব ব্যবস্থার ভিতরে দেখে আসলাম যে এক বিশ্ব হতে হবে,
এক গভর্নমেন্ট হতে হবে, এরকম। বলছে এই ষড়যন্ত্রকারীরা অলরেডি অনেক দূর এগিয়ে গেছে, বিশ্বের বিভিন্ন অঞ্চল এরা ভার্চুয়ালি দখল করে ফেলেছে, অথবা এদের লোক বসিয়ে দিয়েছে সব জায়গাতে। এবং আমেরিকার ক্ষেত্রে এটা আমেরিকাকে মূলত লক্ষ্য করে বলা হয়েছিল যে আমেরিকাকেও এরা দখল করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমেরিকার যে সরকারের ভিতরেও কিছু লোকজন আছে যারা এদেরকে সব ধরনের সহায়তা করছে, এই ষড়যন্ত্রকারীদেরকে সহায়তা করছে, যাতে গণতন্ত্রের শেষঘাঁটি বা স্বাধীনতার শেষঘাঁটি আমেরিকাকে এই ষড়যন্ত্রকারীরা নির্মূল করে ফেলতে পারে। এবং সেই নির্মূল করার জন্য তারা যে পথ পদ্ধতি অবলম্বন করবে, বলছে যে এটার জন্য বিভিন্ন নিপীড়নমূলক কার্যকলাপ তারা গ্রহণ করবে। আবারও বলি, এটা কিন্তু ভার্চুয়াল একটা চিন্তা ভাবনা, এটা প্র্যাকটিক্যাল কতদূর আমি জানি না, এটার সম্ভাবনা আমার কাছে কম মনে হয়। তারপরে আমরা আলাপ করছি, যেহেতু পরীক্ষায় আসে, নিপীড়ন এবং সন্ত্রাসী হামলা বা এই যে কোভিড-19 বললাম, এ ধরনের কোনো মহামারী যুগে যুগে যখন এসছে, এই ধরনের কিছু বিষয় এই ষড়যন্ত্রকারীদের দ্বারাই তৈরি হয়। এবং এটা তারা তৈরি করে মূলত তাদের ধারণা যে এটা তারা নিজেরা এখান থেকে সেফ হয়, এবং যারা তাদের বিরোধী তাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয় এবং তাদেরকে নিরস্ত্র করা হয়, যাতে করে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থাকে এই ষড়যন্ত্রকারীরা সামনে নিয়ে যেতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে। এবং তারা বলছে যে আমেরিকাতে অলরেডি, এটা একসময় খুব লেখালেখিও হয়েছে, আমেরিকাতে অলরেডি শত শত দাস, মানে আমেরিকার মানুষকে দাস করে বন্দি শিবিরে রাখা হবে, এরকম কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে, এইরকম অনেক কনসেন্ট্রেশন ক্যাম্প অলরেডি বানিয়ে ফেলা হয়েছে। এবং বিভিন্ন উসিলাতে, হয় সেটা সন্ত্রাসী হামলা হোক বা কোনো অন্য গ্লোবাল কোনো ইস্যু হোক, এরকম একটা অবস্থাতে আমেরিকাতে টার্মোয়েল সৃষ্টি করা হবে। সেটা রাজনীতি নিয়ে হতে পারে, সমাজনীতি, অর্থনীতি, যে কোনো কিছু নিয়ে হতে পারে। এখন যদি কেউ এখন ট্রাম্পের যে আচরণ সেটাকে এর ভিতরে ফেলতে চায়, সেটাও ফেলা সম্ভব হতে পারে। যে এরকম কোনো অজুহাতে সামরিক আইন বা এ ধরনের কোনো একটা বিষয়কে ঘোষণা করবে, মানুষের হাতে যে অস্ত্র আছে এখন, এই অস্ত্রগুলোকে সব বাজেয়াপ্ত করে দেওয়া হবে। এই ধারণাগুলো নিয়ে আসা হয়েছে ষড়যন্ত্র তত্ত্বের ভিতরে। ষড়যন্ত্র তত্ত্বের ঠিক সরাসরি সমর্থক না হলেও বলছে সহযোগিতার যে অংশটা ষড়যন্ত্র তত্ত্বে, বলছে যে এটা বুশ সিনিয়র, যিনি 1991 সালে ক্ষমতায় ছিলেন, ওই সময় রিগানের পরে, বুশ সিনিয়র এবং ওই সময় ইউএসএসআর এর যিনি প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচভ, এনারা দুইজন এই তথ্যর প্রবক্তা যে এই সহযোগিতার ধারণা, স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে তারা একটা সহযোগিতার ধারণা দেন, সেখানে যে পুরো বিশ্বকে একটা সহযোগিতার ফোল্ডের ভিতরে, একই কেন্দ্রের ভিতরে নিয়ে আসার একটা চিন্তাভাবনা করা হয়ে থাকে। বলছে যে গর্বাচেভ তার এই যে চিন্তাধারাটা ছিল সহযোগিতার চিন্তাধারা, দুই বিশ্ব শক্তির ভিতরে বাইপোলার ওয়ার্ল্ড থাকাকালে, যদিও 91-এর পরে বাইপোলার ওয়ার্ল্ডটা ইউনিপোলার ওয়ার্ল্ডে চলে আসে, এখন অবশ্য আবার মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা চলে গেছি বলতে পারি, আমরা আসবো। যেমন আপনার বাইপোলার ওয়ার্ল্ড যখন রাশিয়া এবং আমেরিকার ভিতরে তাত্ত্বিক দ্বন্দ্বটা ছিল, সেটাকে আমরা বাইপোলার ওয়ার্ল্ড বলছি। তার আগের যে অংশটা আমরা দেখব যে পুরো পৃথিবীতে ইউরোপ সারা পৃথিবীকে শাসন করেছে, কলোনি করেছে, সেই সময়টা কিন্তু বাইপোলার ছিল না, মাল্টিপোলার ছিল। তার মানে এই সমসাময়িক সময়ের যদি বিশ্ব ব্যবস্থার কথা আমরা বলি, মাল্টিপোলার, বাইপোলার, ইউনিপোলার। তার মানে যদি সার্কেলেও আমরা আসি, তাহলে আবার এই যে মাল্টিপোলার, বাইপোলার, ইউনিপোলার, তিনটা ফেজ। তার মানে ঘুরে পৃথিবীকে আবার মাল্টিপোলার ওয়ার্ল্ডে চলে যেতে হবে। সেই সময়টা আবার ইউনিপোলার ওয়ার্ল্ড শেষ হয়ে গিয়ে এখন মনে করা হচ্ছে যে এখনকার সময়টা মাল্টিপোলার ওয়ার্ল্ডের ভিতরে চলে যাচ্ছে। এনিওয়ে, এই ষড়যন্ত্র তত্ত্ব আমরা যেটা বলবো সহযোগিতার অংশ, গর্বাচেভের মাথার ভিতরে যেটা ছিল খুব ওয়াইডলি করার জন্য, কিন্তু রাশিয়ার রাজনৈতিক অবস্থা, রাশিয়ার পতন, সব কিছু মিলে আর গর্বাচেভের পক্ষে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় না, এই সহযোগিতার প্রসারতা সম্ভব হয় নাই। কিন্তু বুশের দৃষ্টিভঙ্গি তখনকার যেটা ছিল, সেটা উনি অনেকাংশে এগিয়ে নিয়ে আসতে পেরেছিলেন। ওনার একটা কোটকে আমি এরকম করে তুলে নিয়ে আসছি, আমি পড়ি তার দৃষ্টিভঙ্গি, বুশের যে দৃষ্টিভঙ্গি: শত শত প্রজন্ম শান্তির জন্য এক অধরা পথের সন্ধান করছে। মানবজাতি দীর্ঘদিন ধরে হাজার হাজার যুদ্ধ জড়িয়ে পড়েছে এবং সেগুলোতে জীবনাপাত করছে। আজ সেই নতুন পৃথিবী জন্মানোর পথে,
যে পৃথিবী হবে আমাদের পরিচিত এই পৃথিবী হতে সম্পূর্ণ আলাদা এক পৃথিবী। তার মানে ওনার কথাবার্তার ভিতরে উনি বলতে চেয়েছে যে সেই যুদ্ধবিগ্রহ থাকবে না, সমস্ত পৃথিবী একটা পৃথিবী হয়ে যাবে এবং এখানে শান্তিই শান্তি হবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করতে চেষ্টা করেছেন যে এই পৃথিবীর জন্ম হলো। এবং যেহেতু ইউনিপোলার আমরা বলছি যে শুধুমাত্র আমেরিকাই সেখানে কর্তৃত্ব করেছে, এইখানে আপনার নতুন বিশ্ব ব্যবস্থার সূত্রপাত এইখানটাতে চলে আসলো এবং সারা পৃথিবীতে ওই যে সিঙ্গেল গভর্নমেন্টের পারসেপশনটা এখান থেকে ধরে নেওয়া যেতে পারে। অবশ্য এই যে এক মেরুর মর্যাদা যখন আমেরিকা পেয়েছে বুশের সময় থেকে, তখন বুশ একটা কথা বলেছিল যে আমেরিকার নেতৃত্বের বিকল্প নাই। ওই সময়ের জন্য কথাটা সত্য ছিল, যেটা এখনো পর্যন্ত অনেকাংশে সত্য, যদিও রিসেন্ট সময়গুলোতে যিনি প্রেসিডেন্ট আছেন ট্রাম্প বাবু, ওনার সময় এটা কিছুটা টালমাটাল অবস্থা হয়েছে, আবার হয়তো জো বাইডেনের সময় পরিবর্তন হয়ে যাবে বলে আমরা ধরে নিতে পারি। তো বলছে যে এই এক বিশ্ব গড়া যে শান্তির উদ্দেশ্যে উনি রওনা দিয়েছিলেন পৃথিবীকে নিয়ে, ইমিডিয়েট পরেই উনি নিজেই আবার বললেন, বুশ সিনিয়র, যে তখন দেখেন 1991-তে উপসাগরীয় যুদ্ধ শুরু হলো, ইরাক গিয়ে আক্রমণ করলো কুয়েতের উপরে এবং তখন বিভিন্ন উসিলাতে আলটিমেটলি সাদ্দাম হোসেনকে জীবনও দিতে হয়েছে। এই যে বিষয়টা ছিল, এটা করেছে ওনারা, এটার সাথে রাশিয়া জড়িত ছিল। রাশিয়া ইরাককে সাপোর্ট দিবে বলে এক ধরনের আশ্বাস দিয়েছিল, যেটা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে শেষ পর্যন্ত গিয়ে আর রাশিয়া তার কথা রাখে নাই। সো ফাঁদে পড়ে গেছে ইরাক, এবং আমেরিকা তো তার বিপক্ষে ছিলই, যেখানে অস্ত্র পাওয়া গেছে, অমুক তমুক পাওয়া গিয়েছে, পরমাণু পাওয়া গিয়েছে ইত্যাদি কত কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় নাই। বাট তাদের যে উদ্দেশ্য ছিল ওগুলো পাওয়া না, যেগুলো উদ্দেশ্য ছিল সেটা তারা করে ফেলেছে। যদি আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখি যে 1991-এর উপসাগরীয় যুদ্ধ যখন এক পৃথিবী, শান্তির পৃথিবী জন্মের পথে, এটাকে এক ধরনের চ্যালেঞ্জই আমরা বলতে পারি এই নতুন বিশ্ব ব্যবস্থার বিষয়ে। নতুন বিশ্ব ব্যবস্থা যেভাবে কাজ করে, বলছে যে মানুষের ভিতরে যে ভয় কাজ করে, ইমোশনাল যে ইস্যুসগুলো আছে তার ভিতরে যে ভয় আছে, এই ভয়টাকে ষড়যন্ত্রকারীরা ব্যবহার করে এই তথ্যকে কাজে লাগানো, নতুন বিশ্ব ব্যবস্থাকে কাজে লাগানো, নতুন বিশ্ব ব্যবস্থাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কার্যপ্রণালী যেটা বুঝছে, এটা এখন না, এটা বিগত শতাব্দীগুলোতেও একইভাবে মানুষের এই মানবিক যে বিষয়টা ভয়, এই ভয়কে কাজে লাগিয়ে তারা শাসন করেছে পৃথিবীকে। এটার ব্যাপারে একজন গবেষক, উনি একটা ডিটেল বইও লিখেছেন খুব সর্বসম্মত, নাম ডেভিড আইকে। উনি বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরেছেন তার বইয়ের মধ্যে। সেখানে কিভাবে বিরোধী দল তৈরি করা, উনি বলেছেন একটা একদম বিস্তারিত স্টাডি দিয়ে বলেছেন যে কোনো দেশে যখন এই ষড়যন্ত্রকারীরা কাজ করতে চায়, তখন সেখানে একটা বিরোধী দল তারাই অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, পয়সা দিয়ে সরকার বা সেই জাতিগোষ্ঠী যেখানে যারা আছে তাদের বিরুদ্ধে এরা তৈরি করে এবং এদেরকে লেলিয়ে দেয়। তারা যে যুদ্ধবিগ্রহ, মারামারি, বিভিন্ন স্বার্থ টেবিলে এনে সরকারের সাথে গন্ডগোল, মারামারি শুরু করে। এক পর্যায়ে সরকারকেও যে এরা আবার বুদ্ধি দেয় ওই সরকারকে, যে তুমি এই করো সেই করো। তার মানে এরা দুই পক্ষকেই যুদ্ধ লাগিয়েও দিল, আবার সরকারকেও গিয়ে তখন অর্থ দেওয়া বা অন্য কিছু দেওয়া, তার অস্ত্র বিক্রি করা, সেগুলোও তারা করে থাকে, মদত দিয়ে থাকে। তার মানে একই সাথে বিরোধী যারা তাদেরকেও যেমন মদত দিচ্ছে, সরকার যে তাকেও এদের একটা ফ্যাকশন গিয়ে সহায়তা করছে বা মদত দিচ্ছে, দুজনই এরা নিজেরাই অস্ত্র বিক্রি করছে। এরপরে মিডিয়াতে তারা মারামারি, কিলাকিলি খুব শুরু হয়ে গেল, খুন জখম, রক্তাক্ত রক্তের অবস্থা শুরু হলো। তারা গিয়ে মিডিয়াতে মায়াকান্না শুরু করে দেয় যে দুনিয়াটা ধ্বংস হলো, হ্যান হলো, এই যে মানব জাতি শেষ হলো, এদেরকে খুন করলো, মারা হলো, সুতরাং পৃথিবীর এখন কিছু একটা করা উচিত। এইটা করার জন্য তাদেরই দোসর যারা আছে তারা লাফ দিয়ে তখন রাস্তায় চলে আসে। বিশ্ব শান্তির নামে এই যে শান্তিরক্ষী বাহিনীকে তখন ওই অঞ্চলে পাঠানো হয় এবং একবার যেখানে শান্তিরক্ষী বাহিনী যায়, আর সেখান থেকে যতদিন এই স্বার্থবাদী যারা, এদের স্বার্থ পুরোপুরি হাসিল না হয় ততদিন পর্যন্ত, এটা অনন্তকাল পর্যন্ত হতে পারে। এই যে আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় যেটা করা হয়েছে, এখান থেকে আর বের হয়ে আসতে তখন তারা পারে না, দীর্ঘমেয়াদী চলতে থাকে। এবং সাধারণত বলা হয় যে সমস্ত জায়গায় তাদের এই যে তথ্য যারা দিয়েছে, এদের বিরোধী লোকজনের মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা তারা দেখতে পায়, সেই অঞ্চলগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটিস তারা পারফর্ম করে এবং গণ্ডগোল তারা লাগিয়ে দিয়ে আর তাকে মাথাচাড়া দিয়ে উঠতে দিতে চায় না।
এটা তাদের কাজের ধারা, মোডাস অপারেন্ডি আমরা বলতে পারি, মোডাস অপারেন্ডি। এই বিশ্ব ব্যবস্থার কারা, এই বিশ্ব ব্যবস্থার অংশ কারা, নতুন বিশ্ব ব্যবস্থা বলতে আমরা কারা বুঝি? এখন বলা হয়েছে যে এখানে আন্তর্জাতিক ব্যাংকগুলো, তারপরে আপনার যারা তেল খেকো সারা দুনিয়াতে, আন্তর্জাতিক ব্যাংক, তেল ব্যবসায়ীরা বড় বড়, বা ফার্মাসিউটিক্যাল, বা ইভেন ড্রাগ কার্টেল যারা আছে, ড্রাগ মাফিয়া, মাল্টিন্যাশনাল কোম্পানি, এরকম কেউ কেউ আবার বলে যে এর সাথে ব্রিটেনের যারা উইন্ডসোর, দ্যাট মিনস রয়্যাল ফ্যামিলি, তারাও জড়িত আছে। ইউএন বা ইউএনের অর্গানাইজেশন সমূহ, WHO, এই ধরনের যারা আন্তর্জাতিক সংস্থা, তারাও এটার অংশ, বিশ্বকে এভাবে নিয়ে খেলার জন্য। শিল্পোন্নত দেশসমূহ এদের সহযোগী, বা ন্যাটো বলা হয় যে এদেরই মিলিটারি উইং হিসেবে ন্যাটোকে ধরে নেওয়া হয়। সুতরাং এই নতুন বিশ্ব ব্যবস্থা বলতে এই সমস্ত কিছুর সম্মিলনকে বলা হয়। সেখানে আমেরিকার প্রেসিডেন্টকে হলো এককভাবে, তাতে খুব একটা কিছু এদের আসে যায় না। যেই হোক না কেন আলটিমেটলি সে এই খেলারই অংশীদার হয়ে যাবে। সো এরা হলো আপনার নতুন বিশ্ব ব্যবস্থার বিভিন্ন অংশীদার। এই একইভাবে যেমন তৃতীয় বিশ্বযুদ্ধের গল্প তারা বলে থাকে যে মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, মধ্যপ্রাচ্যে এই সমস্যা হবে, দেন আপনার চায়না তাইওয়ানকে অ্যাটাক করবে, মধ্যপ্রাচ্যে ইউএসের শক্তি আরও বেশি বাড়ানো হবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপরে আক্রমণ করবে, এবং দক্ষিণ কোরিয়াতে যেহেতু আমেরিকান এস্টাবলিশমেন্ট আছে, সেই এস্টাবলিশমেন্টকে বাঁচানোর নাম করে হলেও, বা ওই উপসাগর প্যাসিফিকে আমেরিকান এস্টাবলিশমেন্টকে সেভ করার জন্য, জাপান সেভ করার জন্য সেখানে আমেরিকা জড়িয়ে পড়বে। মধ্যপ্রাচ্য তো লেগেই আছে। সুতরাং এভাবে তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে দুনিয়াতে, এই ধরনের একটা ধারণা দেওয়া হয়, এবং এটাই বিশ্বযুদ্ধ শেষ, তৃতীয় এবং শেষ বিশ্বযুদ্ধ। এখন আমরা জাস্ট 2 মিনিটে শেষ করতে চাই যে এটা কি ষড়যন্ত্র না আসলে কোনো থিওরি? এটা আসলে ষড়যন্ত্র বলতে পারি আমরা, বাট অন্য ধরনের ষড়যন্ত্র, থিওরিও না, বাস্তবও না, এটা ভার্চুয়াল একটা জিনিস। এর মূল যে জিনিসটা ছিল, কেন এটাকে ষড়যন্ত্র বলছি আমরা, সেটা যে সেন্সে এখানে ষড়যন্ত্র বলছে যে এক সরকার, সেই এক সরকারের ষড়যন্ত্র না, বা গ্লোবাল যে ইস্যুগুলো আমরা ভার্চুয়াল আলাপ করলাম, এই ষড়যন্ত্র না। এই ষড়যন্ত্রটা আমরা এখন যে ষড়যন্ত্রের কথা বলছি সেটা হলো, এটা সিআইএ এর একটা ষড়যন্ত্র। আমেরিকান যে গোয়েন্দা সংস্থা আছে সিআইএ, তাদেরই তাদের দ্বারা তৈরি একটা ষড়যন্ত্র। কারণ হলো যে যখন জন এফ কেনেডিকে 1963 নভেম্বর মাসে যখন মেরে ফেলা হয়, 22 নভেম্বর ছিল তারিখটা, 22 নভেম্বর 1963-তে লি ওয়াসওয়াল্ড এই লোকটা 22 নভেম্বর 63 একটা মোটর কেটে উনি যাচ্ছিলেন 6তলা বিল্ডিং এর উপর থেকে, গুলি করে মেরে ফেলেছে, এটা বলা হচ্ছে অসওয়াল্ডের কথা। এবং ঠিক তার 2 দিন পরেই 24 নভেম্বর যখন তাকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হলো, অসওয়াল্ডকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার পরে ওখানে জ্যাক রুবি, এই ভদ্রলোককে বলা হয়েছে এই নাইট ক্লাবের মালিক, ইনি একটা নাইট ক্লাব চালান, তার মালিক। আর অসওয়াল্ড হলো বলছে যে একজন ম্যারিন ছিল, ইউএস ম্যারিনের অফিসার, ইউএস ম্যারিন ছিল, সে নেভি, ইউএস নেভির লোক ছিল। এখন এটার ব্যাপারে যখন, যাই হোক, এই সময় যখন মেরে ফেলা হলো, তখন দ্রুত সময়ের ভিতরে তার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, জন এফ কেনেডির যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, লিন্ডন জনসন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন, এবং তার রাষ্ট্রীয় নির্দেশে তিনি এটাকে তদন্ত করতে বলেন। এই মামলাটাকে তদন্ত করতে গিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় যে কমিশনকে, সেই কমিশনের নাম ওয়ারেন কমিশন, জাস্টিস ওয়ারেন কমিশন বলা হয়, ওয়ারেন। উনি ছিলেন, এই মিস্টার ওয়ারেন ছিলেন আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার নেতৃত্বে একটা কমিশন করে দেওয়া হয়। ওনারা দীর্ঘ তদন্ত সাপেক্ষে গিয়ে একসময় বলে দিলেন যে এই অসওয়াল্ড একাই জন এফ কেনেডিকে মেরেছে, এর সাথে আর কেউ জড়িত ছিল না, আর জ্যাক রুবিও একাই অসওয়াল্ডকে মেরেছে ক্ষিপ্ত হয়ে গিয়ে, সুতরাং তার সাথেও কেউ ছিল না। এখানে অনেক লম্বা কথা, সময়ের অভাবে বলতে পারলাম না। তো বিষয়গুলো হলো যে জ্যাক রুবি কেন তাকে মারবে, তার কি আগ্রহ সেখানে ছিল, এবং এই সময় অসওয়াল্ড ছিল পুলিশ কাস্টডিতে। এই কাস্টডির ভিতরে জাস্ট জন এফ কেনেডি মারা যাওয়ার একদিন পরেই, 22 তারিখ আর 23 তারিখ মাঝখানে গিয়েছে, একদিন পরেই তাকে মেরে ফেলা হয়। এই যে থিওরিটা দেওয়া হয়েছে, জাস্টিস ওয়ারেন যে রিপোর্টটা দিয়েছিলেন, এই রিপোর্টটা কন্ট্রোভার্সিয়াল ছিল, অনেক পয়েন্টের ভিতরে ছিল, কন্ট্রোভার্সিয়াল ছিল। এর পরবর্তীতে এই কন্ট্রোভার্সিয়াল রিপোর্টটা যাতে মানুষ
বেশি সমালোচনা না করে। বলা হয়ে থাকে যে মানুষ যাতে এই বিষয়টাকে সমালোচনা বেশি না করে এবং মানুষের সমালোচনাকে ঠেকানোর জন্য ওয়ারেন রিপোর্টটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য এই নয়া বিশ্ব ব্যবস্থার থিওরিটাকে সিআইএ জন্ম দিয়েছে, এটা বলা হয়ে থাকে। এখন হইতে পারে এর সাথে যদি অন্য কোনো ইন্টারেস্টেড কোনো পার্টি কাজ করে থাকে, কোনো বিশ্বের ধনী কার্টেল বা বিশ্ব বড় ড্রাগ মাফিয়া, এগুলাকে গল্প টল্প চালিয়ে দিয়ে যদি কোনো ধরনের স্বার্থ নেওয়ার চেষ্টা করতে পারে বিশ্বের অন্য সরকারগুলোর উপরে, সেটা তাদের আলাদা বিষয় হতেই পারে। বাট মূলত এটাকে এইভাবে দেখার সুযোগ রয়েছে, যেটা যেভাবে ষড়যন্ত্র তত্ত্ব বলা হচ্ছে যে আমেরিকানদেরকে মানে এক বিশ্ব সরকার করে ফেলবে, সেটাও যেমন ঠিক না, আর এটা কোনো থিওরিও না। এটা যদি ষড়যন্ত্র হয় তাহলে এটা স্রেফ সিআইএর ষড়যন্ত্র। কারণ হচ্ছে এই ওয়ারেন রিপোর্টটা বলা হয়ে থাকে যে কেনেডি তখন এই যে আপনার কিউবাতে যে মিসাইল ক্রাইসিস হচ্ছিল, এইটা কেনেডির সময় সমাধান করা হয়েছিল। তারপরে পোল্যান্ডে উনি বসাচ্ছিলেন তখন। এই ধরনের যে সমস্যাগুলো তখন গ্লোবালি হচ্ছিল, বা আপনার বার্লিনের যে ওয়াল তোলার যে বিষয়টা আসলে বার্লিন সমস্যা হচ্ছিল, এই সমস্যাগুলো কেনেডি মোটামুটি সমাধান করে ফেলেছিলেন, যেই সমাধান করতে গিয়ে সিআইএর স্বার্থের বিরুদ্ধে চলে গিয়েছিল। এই কারণে বলা হয় যে সিআইএ তাকে আর রাখতে চায় নাই, এটা বলা হয়ে থাকে। বাট কোনটা সত্য, গড নোজ দ্য বেস্ট। সো যেহেতু সিআইএ কেনেডিকে মেরে ফেলেছে এবং এর সাথে ভাইস প্রেসিডেন্ট জনসন সিআইএর এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, সো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য ওয়ারেন রিপোর্টটাকে সিআইএ যেভাবে বলেছে সেভাবে তৈরি করে সামনে নিয়ে আসা হয়েছে। এটাই নতুন বিশ্ব ব্যবস্থার যে সত্য না মিথ্যা, সেই দিকটাকে তুলে ধরা হলো এখানে। সবাইকে ধন্যবাদ। আপাতত শেষ করতে চাচ্ছি আমার অংশ। এখন ভাই প্রশ্ন যদি থাকে সেগুলো আমাকে একটু দেন, আমি তো অনলাইন নাই। জি, প্রশ্নগুলো আসলে আমার এখানে টেকনিক্যাল কারণে আসছেই না। হ্যাঁ, আচ্ছা একটু ডাক দেন, জাভেদকে ডাক দেন, ও আমাকে এটা সেট করে দিয়ে যাক গ্রুপের কোথায় আছে।
আপনারা কাইন্ডলি একটু হোল্ড করেন, আপনাদের প্রশ্নগুলো আমি নিতে চাচ্ছি। কোনো টেকনিক্যাল কারণে আসলে তো নতুন স্টুডিও, তো আগের সিস্টেমে এখানে নেই। জাভেদ কোথায় ভাই? আমাকে একটু বের করে দেন আপনাদের কোথায় রাখছেন এটাকে। জাভেদ একটু দ্রুত, প্রশ্নগুলো আমি নিতে চাচ্ছি, আমাকে একটু বের করে দেন। আমার ওই সিস্টেমে হলে তো আমি বের করতে পারতাম। এখন কোথায় কিভাবে আমি একটু দেন তো প্রশ্নগুলো। তো ফেসবুকেই তো আছে। আপনার ফেসবুকে স্যার? হ্যাঁ, আমাকে মার্চ করে একটু। থ্যাংক ইউ। সরি, কিছুটা ডিলে হলো টেকনিক্যাল কারণে। আমি প্রথমে আপনাদেরকে বলে নিয়েছিলাম যে নতুন স্টুডিও যেহেতু কিছুটা টেকনিক্যাল বিষয়ে আপনারা কোঅপারেট করবেন, এটা আশা রাখি। আমি দেখি এখন যে জবগুলো পেলাম। ও, এটা তো অনেক আগের কথা, কথা শুনতে পারছি না। এখন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মাঝখানে হয়তো ওই যে টেকনিক্যাল বিষয়টার কারণে আমরা ই করতে পারি নাই। কি, কোন দিকে আবার কি হলো? স্পিড তো স্লো রে ভাই, এই জন্য। না, এটা আসতেছেই না, তার চেয়ে তো আগেরটাই ভালো ছিল। তাও তো চলে, এই পাওয়া গেছে, থ্যাংক ইউ। এটা, ও আচ্ছা, উপর থেকে, হ্যাঁ। এটা দিয়েই আসতে হবে। দেন, রাবিয়া আহমদ, লেকচার ফলো করে প্লাস গাইড বুক দিয়ে কি 100% আনসার করা সম্ভব? আন্তর্জাতিকে তো প্রশ্ন সহজই হয়, গতবারও আপনারা দেখবেন। আমি তো মনে করি যে হ্যাঁ সম্ভব, কেন যাবে না। ভালো নাম্বার পাওয়ার জন্য আপনাকে ভালো লিখতে হবে, কিন্তু প্রশ্ন তো মোটামুটি কমন। গতবারও আমাদের সবই আলোচনার ভিতর থেকে সবগুলো প্রশ্ন ছিল, কিন্তু আমরা যারা গতবারে অন্য অন্য জায়গায় যদি কোথাও কোচিং করে থাকি। বিশ্বায়ন প্রক্রিয়ার মূল চালিকা শক্তিগুলো কি কি? দেখেন, চালিকা শক্তি বলতে আপনার মানে এর পার্টি কে কে সেগুলো কিন্তু আমরা বলছি যে বিশ্বায়ন প্রক্রিয়া তো আমরা আলোচনাই করি না। আপনি বিশ্বায়ন প্রক্রিয়া তো আলাদা ক্লাস আছে, দুইটাকে বোধহয় গুলিয়ে ফেলেছেন বা আমি বোঝাইতে পারিনি। আমরা বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন। আমরা তো আজকে শুধু গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আলোচনা করেছি, নট গ্লোবালাইজেশন। এটা আমরা যেদিন আলাপ করব তখন আপনি বলবেন যে বিশাল এটা আলাদা টপিকই আছে, কি কি আছে, তখন আমরা এটা আলাপ করব। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আরে বেল্ট অ্যান্ড রোড তো আমরা এগুলো তো সবই অন্য বিষয়ে চলে ভাই। যে টপিকটা আমার মনে হয় সেটার ভিতরে থাকা দরকার। হ্যাঁ, বিশ্বায়ন আমরা আসিনি। বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ হলো চায়না যে রাস্তাটা তৈরি করছে সেটা, আমরা তো এটা আলাপেই আসি নাই এখনো। চায়না যে আপনার সিল্ক রুট আমরা যেটা বলি, একটা মেরিটাইম
আর একটা রাস্তা, দুইটা, একটা পানি দিয়ে একটা রাস্তা দিয়ে দুইটা পথ তৈরি করবে, যাতে করে পুরা চায়না থেকে নিয়ে আপনার স্পেন পর্যন্ত যোগাযোগ, নৌ যোগাযোগও সহজ হয়ে যায় এবং রোড যোগাযোগও সহজ হয়ে যায়। সেটাকে আমরা বলছি বেল্ট অ্যান্ড, চাইনিজেই না, বিআরআই বলে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ক্লাস অফ সিভিলাইজেশন, ভাই এটা এখানে কেন আমি জানি না, এটা সময়ের কারণে এই বিষয়গুলোতে আমি জবাব দিতে চাচ্ছি না। ভঙ্গুর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, এগুলো আমার আজকের আলোচনায়ও ছিল না ভাই। ওডেল নিসলে আলোচনার বাইরে আমি কিছু জবাব, নন স্টেট অ্যাক্টর, সফট পাওয়ার, সবই আমাদের আলোচনায় আসবে পরে। মোডাস অপারেন্ডি কি? আচ্ছা, মোডাস অপারেন্স আবার কি ঢুকলো? মোডাস অপারেন্ডি হলো পরিচালনা করার পদ্ধতি, সেটাকে বলে মোডাস অপারেন্ডি। কিভাবে পরিচালনা করা হয় জিনিসটাকে, আমরা যখন আলাপ করছি দেখেন তখন এটা বলেছি মোডাস অপারেন্ডি, যে নিউ ওয়ার্ল্ড অর্ডারটা কিভাবে পরিচালিত হয়, পরিচালিত হওয়ার পদ্ধতি। হু কন্ট্রোলস দ্য ওয়ার্ল্ড বই, আচ্ছা বই ডেভিড আইকে, এই বইটা স্যার, হু কন্ট্রোলস দ্য ওয়ার্ল্ড না, এই বইটার অন্য নাম আছে, ডেভিডের যে নাম আছে, আমি নামটা ঠিক আছে বলে দিচ্ছি ওখানে। তার বইটা হলো, বইটার নাম হচ্ছে দ্য বিগেস্ট সিক্রেট অ্যাজ প্রবলেম, রিয়াকশন অ্যান্ড সলিউশন। এই বইটা তার লেটেস্ট যে বইয়ের ভিতরে একটা, ডেভিড আইকের বই। নিউ ওয়ার্ল্ড অর্ডারের উপরে উনি যে থিওরি রিসার্চ করেছেন সেটার উপরে ভিত্তি করে এই বইটা লিখেছিলেন। দ্য বিগেস্ট সিক্রেট অ্যাজ প্রবলেম, রিয়াকশন অ্যান্ড সলিউশন। ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ গেটিং দ্য ক্লাস নোট? অফকোর্স, এটা তো একদম পরিষ্কার নোট আছে। আমি ভাই, এটাকে দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে? দেখেন এই পুরা এই নোট আপনাদের জন্যই করে আনা। সুতরাং আমি তো বলেছি শুরুতে, আপনি বোধহয় শুরুতে ছিলেন না, আমি এটা দিয়ে যাব মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষকে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। ভাই এটা নিয়ে নেন আপনি ওদের জন্য, আমি একটা কপি পরে নিয়ে নেবেন, এটা ওদের আমি দিয়ে গেলাম এখনই, আপনারা ওনাদের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন। নয়া বিশ্ব ব্যবস্থাটা, এটা দেখেন সর্বশেষে এক কথায় যদি বলি, এটা সিআইএর একটা বানোয়াট কথা। এক কথায় যদি আপনি যেহেতু জানতে যে এক কথায় কি হবে, এটা সিআইএ জন এফ কেনেডিকে যে খুন করেছে বলে মানুষ বলতেছিল, যে সিআইএ কে মারার পেছনে জন এফ কেনেডিকে মারার জন্য সিআইএ দায়ী, সেই কথা থেকে মানুষকে ঘোরানোর জন্য এই ধরনের একটা আজগুবি তথ্য দেওয়া হয়েছে। সেটাই হলো নয়া বিশ্ব ব্যবস্থা। বিষয়টা গোলমেলে লাগারই কথা, গোলমেলে লাগছে। এটা আসলে ক্লাস সামনাসামনি হলে ভালো হতো, কারণ এটা পুরাটা ভার্চুয়াল একটা বিষয়, এটা বাস্তবে আসার সম্ভাবনা আমার দৃষ্টিতে কম। সাউন্ড নাই এখন বোধহয়, দেখেন সাউন্ড আছে শাপলা ভাই, সাউন্ড পাচ্ছে না, দু একজন লেখছে, এখন পাচ্ছে, তখন বোধহয় করা ছিল আগে, এখন বোধহয় আছে ভাই। দেখেন আলিজা, সাউন্ড অফ, এখন দেখেন পাবেন, শোনা যাচ্ছে সাউন্ড অফ, এটা পুরনো 8 মিনিট আগের, এখন শুনতে পাচ্ছেন। দেখেন নৈরাশ্যবাদ, ভাই এটা তো আমাদের আলোচনার বিষয় না মোনা, আমি আলোচনার বাইরে যেতে চাচ্ছি না। আমার 7:30টায় আপনাদের সাথে ক্লোজ করার কথা ছিল, তবুও কিছুক্ষণ কন্টিনিউ করছি, কারণ অন্য প্রোগ্রামে ঢোকার প্রোগ্রাম। রুশোর গণতন্ত্র তত্ত্ব, আরে ভাই রে, আপনি ফরাসি বিপ্লব পড়েন না, রুশোর রুশোর যে বইটা আছে পড়েন, দেখেন পেয়ে যাবেন। গণতন্ত্র তত্ত্ব সামারি যদি বলি, রুশো যে তথ্যটা দিয়েছে, যে তখন তিন ধরনের মানুষ ছিল সমাজে। একটা হলো যারা ক্লেরজি বলে, বা পীর সাধু, খ্রিস্টান বা যাজক যারা, তারা। আর একটা ছিল এলিট শ্রেণী, আর একটা ছিল যাদেরকে রাশিয়ান ভাষায় প্রোলেতারিয়েট বলা হয়, সাধারণ মানুষ। তো এই খ্রিস্টানরাই, বা খ্রিস্টান যাজক যারা ক্লেরজি বলে, বা ধর্মগুরু যারা, ধর্মগুরু এই শব্দটাই বেটার, তারা রাজা বা ওইখানকার যারা কিং বা যারা থাকতো তখন, এম্পেরর, তাদের পক্ষেই সাধারণত কথাগুলো বলতো যে রাষ্ট্রকে শাসন করা এবং এদের ব্যাপারে যে কোনো ভার্ডিক্ট দেওয়া, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা এই কিংয়ের আছে। এটা তারা ধর্মকে রেফার করে এই কথাগুলো বলতো সেটা। আর রুশো বললো যে না, এই ধরনের কোনো চার্চের এই ধরনের ডিসিশন দেওয়ারও ক্ষমতা নাই, বা এই ধরনের পরামর্শ দেওয়ারও ক্ষমতা নাই, আর রাজাদের ওনারা যা মনে করবেন সেই ধরনের আইন দেওয়ারও ক্ষমতা নাই, এবং এই আইন দেওয়ার ক্ষমতা একমাত্র সাধারণ মানুষের। এটাই ছিল মূল তথ্য। এবং সাধারণ মানুষের ভিতরে যেটা উনি ডেমোক্রেসির কথা বলেছে, যে সাধারণ মানুষ এই সিদ্ধান্ত দিবে,
সেখানেও উনি আবার এই যে সাধারণ মানুষের প্রতিনিধি থাকা চলবে না, এটা ওনার তত্ত্বের ভিতরে ছিল। আমরা যেমন আমাদের প্রতিনিধি এমপি বানাচ্ছি, যে আমেরিকাতে নির্বাচন হলো, বলছেন না এরকম থাকতে পারবে না, এটা ডাইরেক্ট ডেমোক্রেসি হতে হবে, যেখানে মানুষ সরাসরি কথা বলতে পাবে। হোয়াট ইজ সিআইএ? এটা আমেরিকার গোয়েন্দা সংস্থা, প্রাণগোবিন্দ চন্দ্র বর্মন, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ভাই, ক্যান ইন বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেট রাইট কোটেশন অ্যান্ড ডেফিনেশন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স? অফকোর্স, এই কোটেশন যদি বাংলা মিডিয়ামের হন আর ইংরেজি মিডিয়ামের হন, কোনো অসুবিধা নেই। আপনি বাংলাতে উত্তরগুলো লিখছেন, সব ঠিক আছে। ওর ভিতরে এসে আপনি কারো একটা কথা আপনি বললেন, যে মার মার এই বলেছেন, সেটা আপনি কোট ইন কোটের ভিতরে ইংরেজিতে দিলে আরো বেটার হবে, সেটা আমি মনে করি কোনো সমস্যা তো নাই, আরো ভালো হবে সেটাতে। আর কি আছে? সাইদ লাবিব, সিআই এর মোটিভ কি তাইলে ইউএস এর মোটিভ থেকে আলাদা হতে পারে? অবশ্যই। ইউএসএ বলতে আপনি কি বুঝছেন সেটা দেখেন, অনেক উদাহরণই তো দেওয়া যাবে। সাধারণ মানুষ, ইউএসএ বলতে আমি, বা রাশিয়া যদি বলেন, সাধারণ মানুষ আমি বুঝবো। দেশ বলতে ওই দেশের মানুষকে বোঝায়। আর যখন আপনি কোনো একটা অর্গানাইজেশন নিয়ে আসলেন, তখন কিন্তু একগুচ্ছ বিশেষ মানুষকে বোঝানো হয়। আপনারাও তো বলেন আমাদের দেশে যে ক্ষমতা হলো অমুকের হাতে, তো এখানেও তো আপনি আলাদা করে ফেললেন যে অমুক তাহলে তো রাষ্ট্র থেকে আলাদা। সো সিআইএ তাদের রাষ্ট্রের উপরে, মানুষের উপরে সবসময় কর্তৃত্ব করে চলতে চায়। আমাদের দেশেও এরকম আপনি কোনো কাউকে খুঁজে পেতে পারেন। সো এটা আলাদা তো এই সেন্সে যে তার নিজের কর্তৃত্ব সাধারণ মানুষের উপরে যেন থাকে। ইলুমিনাটি বলে ডক্টর ইফরাত জাহান। ইলুমিনাটি গ্রুপের যে সিক্রেট গ্রুপ হিসাবে বিশ্বে এক রাষ্ট্র ব্যবস্থার নীতি করতে চাচ্ছে, এটা ইলুমিনাটি বলে, এটা জার্মান ভিত্তিক একটা জায়গা। আপনি বরং এই যে দেখেন, ভাই সময়ের সাথে দৌড়াতে পারছি না আপনি, আচ্ছা আপনার সাথে পরে কথা বলি এটা নিয়ে। ইলুমিনাটি এই একই ধরনের, যারা পুরো বিশ্বকে মনে করে, এই যে আমরা যে নিও ওয়ার্ল্ড অর্ডার যেটা পড়লাম, এই ধরনের একটা আইডিয়া তারাও শেয়ার করতে চায়। তাদের মাথার ভিতরে এই ধরনের একটা আইডিয়া তারা নিয়ে আসতে চায়, পুরো পৃথিবীটাকে তারাই কন্ট্রোল করতে চাচ্ছে। ইম্পর্টেন্স অফ নিউ ওয়ার্ল্ড অর্ডার, ভাই এটার গুরুত্ব হলো, তনুশ্রী মণ্ডল, এটার গুরুত্ব দেখেন, আমরা তখন বলেছিলাম যে এটা সিআই এর কারণে এটাকে সিআই ধরা হয়েছিল, যে সিআইএ কেনেডিকে খুন করেছে তাদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে। এই কারণে ওয়ারেন রিপোর্টে সত্যটা না দিয়ে সিআইএ যেভাবে চেয়েছে সেইভাবে ওয়ারেন রিপোর্টটা দেয়া হয়েছে। আর এটা মানুষ বিশ্বাস করতেছিল না, যেহেতু বিশ্বাস করতেছিল না ওয়ারেন রিপোর্টটা, সারা পৃথিবী এবং ইভেন তার দেশের মানুষও, সুতরাং মানুষের মাইন্ডকে ঘুরানোর জন্য এই ধরনের একটা তথ্য তখন নতুন বিশ্ব ব্যবস্থার একটা তথ্য সিআইএ তৈরি করে চালিয়ে দেয় মানুষকে ডাইভার্ট করার জন্য, রাজনৈতিকভাবে মানুষের চিন্তা চেতনাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং ওই সমালোচনাকারীদের সংখ্যা যাতে কমে আসে সেরকম একটা ব্যবস্থা করার জন্য। সিআইএ কেন কেনেডিকে মেরে ফেললো? ভাই এগুলা দেখেন, আমি একটু আগে বলছি সোফিয়া, বললাম যে সিআইএর যে কিছু ইন্টারেস্ট আছে, দেখেন দুনিয়ার সব জায়গায় ক্ষমতা বা কর্তৃত্ব, আমরা এতক্ষণ যেগুলো পড়লাম যে রাজনীতি, ক্ষমতা এবং কর্তৃত্ব সবাই চায় পৃথিবীতে। সিআইএও প্রেসিডেন্ট কি বলছে না বলছে তার চেয়ে বড় ফ্যাক্টর হলো সিআইএ আমেরিকাতে কি বলছে। আমাদের দেশেও দেখবেন যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো একটা বড় রোল প্লে করে বিভিন্ন নীতি নির্ধারণের ব্যাপারে। সুতরাং সিআইএকে যখনই কোনো প্রেসিডেন্ট বাইপাস করতে চেষ্টা করবে, তাকে সিআইএ সবসময় শিক্ষা দিয়ে দিবে, তাদের সাথে পারার সম্ভাবনা খুব কম আছে। সিআইএ রাষ্ট্র চালায়, নট প্রেসিডেন্ট। আজকের লেকচারে কয়টা কোশ্চেন হতে পারে সম্ভব? ভাই এগুলো কেন আপনারা জিজ্ঞেস করছেন আমি জানি না। খাদিজা, আপনি দেখেন শুরুতে যখন আলাপ করছিলাম তখন থেকে আমি বলে দিচ্ছিলাম যে এই প্রশ্ন হতে পারে, এই প্রশ্ন হতে পারে, তখন খেয়াল করেন নাই মনে হয়। দেখেন একটা যেমন বলছিলাম যে আন্তর্জাতিক সম্পর্ক কি, এ ধরনের প্রশ্ন হতে পারে। আন্তর্জাতিক রাজনীতি কি, সেটা হতে পারে। এই দুইটার ভিতরে পার্থক্য কি, সেটা একটা প্রশ্ন হতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের স্কোপ কি, সেটা একটা বিষয় হতে পারে। তারপরে বিশ্ব ব্যবস্থা বলতে কি বুঝেন, সেটা একটা প্রশ্ন হতে পারে। নতুন বিশ্ব ব্যবস্থা বলতে কি বুঝেন, সেটা একটা প্রশ্ন হতে পারে। নতুন বিশ্ব ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়, পরিচালিত হতে পারে, সেটা একটা প্রশ্ন হতে পারে।
নতুন বিশ্ব ব্যবস্থার যে তথ্য, এটা কি সত্য না তথ্য, সেটা একটা প্রশ্ন হতে পারে। দেখেন, সবগুলো প্রশ্নের জবাব কিন্তু আমরা দিয়েছিলাম ভাই যখন আমরা ক্লাস করি। আর কিছু করার নাই, শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আর যে প্রশ্নগুলোর জবাব দেওয়া গেল না, আমি দুঃখিত সময়ের কারণে। তাও তো 10 মিনিট বেশি নিয়ে নিয়েছি এদের কাছ থেকে। এদের আরও কিছু কাজ আছে, অর্ধেক কাজ বাকি রয়ে গেছে। 8টার সময় আবার আমরা অন্য আলোচনায় এখানেই মিলিত হব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর সবাই যদি উপকৃত হন, আমার জন্য ভালো লাগবে। তারপরেও যদি কোনো রিলেটেড প্রশ্ন থাকে আমাদের আজকের ক্লাস রিলেটেড, সেগুলো আমার ফেসবুকে প্রশ্ন করতে পারেন। আমি সময় করে ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম, শুভ সন্ধ্যা।